কেস ডায়েরিতে আমাদের অতিথি তথাগত পাণ্ডে একজন দাবাং অফিসার। আপনি যখনই পেনেট্রেটিং পুলিশিং করবেন তখন আপনি অরিজিনাল বাধাগুলো পাবেন। এই মানুষটার মধ্যে আরও অনেক এমন কিছু আবেগ আছে, মানে ডিপার্টমেন্টের প্রতি খুব খারাপ লেগেছিল। মনে হয়নি ডিপার্টমেন্ট এটা ঠিক করেনি বা কেউ ব্যক্তিগত জায়গায়। পুলিশের একটা অংশ তো থাকতোই কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে ক্রিমিনালকে ফিট করতো। আমরা সিনেমায় দেখেছি বিভিন্ন সময়ে দাবাং পুলিশ অফিসার বলা হয়। এখন বিভিন্ন সময়ে বিভিন্ন পুলিশ অফিসার যখন কোথাও এমন কোনো কাজ করেন যাকে বলা হয় দাবাংগিরি। কিন্তু সামনাসামনি কজনকে দেখেছি। আজ কেস ডায়েরিতে আমাদের অতিথি তথাগত পাণ্ডে আসলে একজন দাবাং অফিসার। কেন? শুনুন ওনার মুখ থেকেই। তথাগতদা নমস্কার। আমরা যেভাবে শুরু করি এই কেস ডায়েরিতে, প্রথম জীবনের শুরুটা কিভাবে পুলিশের চাকরিতে এলে, কোথাকার মানুষ তুমি, কিভাবে জীবনটা শুরু হয়েছিল? পুলিশের চাকরিতে ঢুকি 1990 সালে। তো কলেজ পাস করে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরে টুকটাক করছিলাম কাজকর্ম। তারপরে পরীক্ষার সুযোগ আসে। স্কুলিং কোথায়? স্কুলিং সাউথ পয়েন্ট। আচ্ছা, সাউথ পয়েন্ট থেকে পাস করে তারপরে আমি 11-12টা স্কটিশে চলে যাই। তো বেসিক্যালি তো আমরা গ্রামে বাড়ি ছিল, মুর্শিদাবাদে বাড়ি। ওখান থেকে বাবা আমাদেরকে পড়াশুনোর জন্যই কলকাতায় নিয়ে আসে এবং বালিগঞ্জে আমাদের বাড়ি আছে। ওখান থেকেই আমার সাউথ পয়েন্ট পাশেই বাড়ি, ওখানে স্কুলিং করি। তারপরে স্কটিশে চলে যাই, ওখানে 11-12, তারপরে গ্র্যাজুয়েশন ওখান থেকেই। আচ্ছা, ওখানে এই যে সেই সময়টা 90-এর দশকের একটু আগে, 86, 87, 85। আচ্ছা, এই সময়। তো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলে? হ্যাঁ, আমি তো রাজনীতি মানে আমি তো স্পোর্টসম্যান ছিলাম, খেলাধুলো করতাম। তো আমরা ফুটবল খেলে বড় হয়েছি। তখন বালিগঞ্জে অনেক মাঠ, এত কনজেস্টেডও ছিল না। তো কলেজে গিয়ে খেলাধুলোর মাধ্যমে আস্তে আস্তে পপুলারিটি বাড়লো। তারপরে প্রথমে গেমস সেক্রেটারি ছিলাম, পরবর্তীকালে কলেজের তখন ছাত্র রাজনীতিতে ছাত্র পরিষদের জিএসও হয়েছিলাম এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি করি। এবং কলেজের ভেতরেই আমাদের একটা, তখন তো প্রচুর মারামারি তো হতো, রেট তো অনেক খেয়েছি, অনেক দেখেছি। মার খেয়েছি? হ্যাঁ, মারও খেয়েছি। আচ্ছা, মারও খেয়েছি। বাম জমানা। হ্যাঁ, তখন তো গেটের কাছে কলেজের ভেতরে তো আমাদের স্কটিশ তো এনভায়রনমেন্টটা খুবই ভালো। তো তখন স্কটিশের ভেতরে আমরা বাইরের রাজনীতি ঢুকতে দিতাম না, কিন্তু আমাদের তো ছাত্র রাজনীতিতে যদি নিউট্রাল পার্টি করি তাহলে তো মার খেয়ে মরেই যাব। তো তাহলে পরে তখন একটা আমব্রেলা ছিল, ছাত্র পরিষদ করতাম, কিন্তু বাইরের ছেলেদের অ্যালাউ করতাম না। কলেজের সঙ্গে কোঅপারেশন করে খুব ভালোভাবে আমাদের কলেজের একটা সব রকম অভিজ্ঞতা হয়েছিল হয়ে এবার পুলিশের চাকরিতে জয়েন করলে। এবার পুলিশের চাকরি তো চলে এলাম পুলিশে 1990। আচ্ছা, পরীক্ষা দিলাম, ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গলে। তখন এই পরীক্ষাটা হতো এবং এখনও হয়। এখন ট্রেনিং কেমন হলো? ট্রেনিং খুব হার্ড আমাদের হতো তখন, এখনও হয়। ট্রেনিং খুব ভালো। একজন সিভিলিয়ানকে পুলিশ তৈরি করতে গেলে যা যা করণীয় সব কিছুই করানো হয়, স্ট্রিক্ট ডিসিপ্লিন, এবং তার সঙ্গে পড়াশুনো, লিগ্যাল যে নলেজ, ক্রিমিনোলজি পড়ানো হয়, লিগ্যাল অ্যাসপেক্টে যতগুলো সাবজেক্ট পড়ানো দরকার সেগুলো পড়ানো হয়, আর্মস ট্রেনিং হয় আমাদের। এগুলো ভালো হলো। তারপরে পোস্টিং কোথায় হলো? পোস্টিং ট্রেনিং 1 বছর করার পরে পোস্টিং তো হলো আমার বর্ধমান জেলায়, এবং তখন অবিভক্ত বর্ধমান। এবং সেইখান থেকে আমার পোস্টিং হয় আসানসোলে। আসানসোলের কোথায়? আসানসোলে প্রথমে গিয়ে পুলিশ লাইন, তারপরে ওখান থেকে আমার নর্থ পুলিশ স্টেশনে একটা ক্রাইম বেল্ট ছিল তখন। আসানসোল খুব ডিস্টার্ব ছিল সেই সময়। নর্থ পুলিশ স্টেশনে পোস্টিং। আসানসোল মানেই তো আমরা সিনেমায় দেখেছি বা এমনি সাধারণভাবে দেখেছি, জেনেছি প্রচুর কয়লা খনি, রেলওয়ে ওয়াগান, সেখানে মানে ইয়ার্ড থাকতো, সেখানে প্রচুর ক্রাইম হতো। তো এই নর্থ পুলিশ স্টেশনের আন্ডারে তো আমি যতদূর জানি সব থেকে ভয়ঙ্কর এলাকাগুলো ছিল। নর্থ পুলিশ স্টেশন তখন মানে বলতে পারেন যে মানে ঢোকা যেত না, পুলিশিংটা খুব উইক ছিল ওখানে। তো সাউথ থানাকে ভেঙেই নর্থ ক্রাইম হতো ওখানে মেনলি রেলওয়ে র্যাকেটিয়ার্স ছিল, তারা রেলওয়ে ওয়াগান ব্রেকিং করতো। তাছাড়া রেলওয়ের যে আয়রন স্ট্যাগ ইয়ার্ড ছিল বা ওখানে রেলওয়ে ইয়ার্ড ছিল, সেই ইয়ার্ডে ক্রাইম করতো এবং
সেখানে খুব কনজেস্টেড এরিয়া, নর্থ পিএস এরিয়া, বস্তি এরিয়া, এবং খুব সরু সরু গলি। কি মহল্লা ছিল ওখানে? ওখানে প্রচুর মহল্লা, বাবুয়াতলা, ভিস্তি মহল্লা, ঝিংড়ি মহল্লা, কসাই মহল্লা, আজাদনগর, বহু এলাকা ছিল, কৈরি মহল্লা, রামকৃষ্ণ ডাঙ্গাল, এইসব ছিল। মানে ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। এবং মানে আমরা যা সিনেমায় যেরকম দেখি সেই রকম বস্তির মধ্যে সরু সরু রাস্তা, ভয়ঙ্কর একটা এবং রেল লাইনের পাশেই, এবং সেখানে কোনো ক্রাইম বাকি ছিল না। এবং সারা ভারতবর্ষ থেকে তখন পুলিশ আসতো ওখান থেকে ক্রিমিনাল ধরে নিয়ে যাওয়ার জন্য। ইনফরমেশন গ্যাদার করাও খুব কঠিন ছিল। এখানে যে ক্রিমিনালরা ছিল সেই সময় যখন আপনি পৌঁছলেন, সে সময় ক্রিমিনালরা কে কে, মানে কুখ্যাত কারা কারা নাম ছিল, কতজন ছিল? তখন তো ক্রিমিনাল বলতে স্টার্সদের এলাকা। তখন ছিল কুরবান অ্যান্ড 15 স্টার্স। মানে তারা মানে বস একজন, আর তার যে সাকরেদরা তাদেরকে স্টার বলা হতো। আচ্ছা। এবং এইভাবেই তারা পরিচিত ছিল, মানে ওখানকার লোকেরাই এই নামে জানতো। এই নামে, এবং সেখানে পুলিশের খাতাতেও তাদের স্টার হিসেবেই তাদের নাম, এবং তাদের পাশে কোন স্টার, মানে বিভিন্ন রকমের শামসাদ, পাতলি আনোয়ার, অনেকে হয়তো এখন আছে, অনেকে নেই, অনেকে ভালো হয়ে গেছে। তারা সব এই আয়রন র্যাকেটিয়ার্স এবং বিভিন্ন ইলিগাল কাজের সঙ্গে, এবং টোটাল ওখানে সোশিও ইকোনমিক যে কন্ট্রোল এদের হাতে ছিল, বিশেষ করে রেলপাড় অঞ্চলটাই। আচ্ছা, তো এই এদের মানে টপ স্টার, মানে সব থেকে বেশি, পুলিশেরও তো স্টার দিয়ে হয়, একটা স্টার এএসআই, দুটো স্টার সাব ইন্সপেক্টর, তিনটে স্টার ডিএসপি, স্টার উইথ অশোক স্তম্ভ, অ্যাডিশনাল এসপি শুরু হলো, তারপরে আস্তে আস্তে ডিআইজি, কলার, অনেক কিছু। সেরকম ওই ক্রিমিনালদের স্টারেদের বাবা কে ছিল, মানে ডিজি কে ছিল? কুরবান ছিল তখন, এবং কুরবানের ওখানে তখন পেনিট্রেট করাও অনেক মুশকিল ছিল, কারণ এই কুরবানের লাইফস্টাইল কীরকম ছিল? কুরবানের লাইফস্টাইল, কুরবান ওখানে রেলওয়ে কোয়ার্টার্স দখল করে সেখানে তার বিরাট মহল তৈরি করেছিল। সেখানে কোয়ার্টার্স দখল মানে কতগুলো? ওখানে তো রেলওয়ে কিছু কোয়ার্টার্স ছিল চাঁদমারি অঞ্চলে। আচ্ছা। তো চাঁদমারি অঞ্চলে কসাই মহল্লার পাশে ওটা। আচ্ছা। তো সেইখানে রেলওয়ে কোয়ার্টার্স কিছু বেদখল করে ওখানে তাদের বাড়ি ফাড়ি করে নিয়েছিল বড়, এবং সেখানে বাইরে থেকে নর্তকীরা আসতো, নাচ গান হতো, খানাপিনা হতো, পুলিশের পেনিট্রেশন কম তো তখন এখানে, এবং বিভিন্ন রকমের ক্রিমিনালসরা চারিপাশ থেকে আসতো। মানে প্রাসাদ বানিয়ে ফেলেছিল? প্রাসাদ বানিয়ে ফেলেছিল। কিরকম বাড়ি ছিল, কত তলা, বা কিরকম বাড়ির ভেতরে জিনিসপত্র, ফার্নিচার? এক্স্যাক্টলি মনে নেই, 3 তলা মতো ছিল, এবং অনেকটা এরিয়া জুড়ে, এবং বিভিন্ন জায়গাতে গলিতে গলিতে ওদের আর্মস গার্ড থাকতো, এবং পুলিশের গাড়ি ওখানে অ্যাকচুয়ালি রেলপাড় অঞ্চলটাই রেলওয়ে লাইনের তলা দিয়ে যেতে হতো। তো টানেল, তো ওই টানেলের ওখানেই ওরা লোক রাখতো। টানেলের ওখান থেকে পুলিশের গাড়ি ঢুকলে পরেই ওরা ওখান থেকে সেই একদম খবরটা এই অবধি চলে আসতো। ওদের হয়তো ধরো 500 মিটার, 600 মিটার বা হাফ কিলোমিটার দূরেই ওরা আগেই খবর পেয়ে যেত। আচ্ছা। বিভিন্নভাবে ম্যানুয়ালি পেত, তখন তো আর মোবাইল ফোন ছিল না। তো এরপরে তখন যারা আমাদের সুপিরিয়র অফিসাররা ছিলেন তাদের ভেতরে আমি এখন গৌরব দত্ত সাহেব ছিলেন তখন আইপিএস অফিসার, উনি প্রথম ওখানে ঢুকলেন এবং আমাদের সঙ্গে করে এবং টিম করে, এবং সেখানে আমরা এবার আমি এটা পুলিশিংটা বুঝতে পারছি। আমি তার আগে এই কুরবানদের এদের যে রাজত্ব, এই রাজত্ব সম্পর্কে জানতে চাই, কারণ এখনকার দিনে তো এইরকম ক্রিমিনাল, তার এরকম রাজত্ব, এটা তো সাধারণত দেখা যায় না। তখন এই যে 3 তলা বাড়ি বলছি, এই বাড়ির মধ্যে অ্যামিউজমেন্ট বা কি ব্যবস্থা বলতে, ওর তো ওখানে সমস্ত কিছুর অ্যামিউজমেন্ট ছিল, এবং সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। বাইরে থেকে ডান্সার ফান্সার নিয়ে এসেও নাচ গান হতো, এবং ওখানে ওর নিজের পার্সোনাল সেলুন ছিল, যেখানে ও বাইরে যেত না, যাতে ওর নিজের সেফটির জন্য। হ্যাঁ, মানে সেলুনে যখন গিয়ে কোনো মানুষ বসে তখন তো খুব ইনসিকিউর একটা পজিশন তৈরি হয়, কারণ বাইরের লোক আসবে, সে খুর ইউজ করবে, ছুরি কাচি ইউজ করবে, ফলে নিজের সেলুন ছিল। এদের মেন কাজটা ছিল, এদের হিউজ পয়সা ছিল, তার কারণ হচ্ছে রেলওয়ে ইয়ার্ড থেকে প্রচুর ওরা রেলওয়ে লাইন এবং অন্যান্য বিভিন্ন যে রেলওয়ের লাইনের যে অন্যান্য জিনিসগুলো, লোহা, সেইগুলোকে ওরা একটা সিস্টেম তৈরি করে ওরা বজরংবলী মার্কেটে মালটা পাঠাতো। আচ্ছা, মানে আসানসোল থেকে হাওড়া বজরংবলী, এবং তো অটোমেটিক্যালি একটা সিস্টেম কাজ করতো। কোনো সময় সিস্টেম তো সবসময় ফুল প্রুফ হয় না, তো সেখানে গাড়ি ধরা পড়তো, কেস হতো, এবং অনেক কেস ছিল, আটকানো যায়নি আর কি। আচ্ছা, কি কত টাকার লেনদেন এরা করতো?
মানে পার ডে যদি হিসেব মানে করি? এরা তো মানে লক্ষ লক্ষ টাকার, তখন আমি কোটি বলবো না, তখন লক্ষ লক্ষ টাকার মানে লেনদেন হতো। 90 সালের এটা লক্ষ লক্ষ টাকা, মানে এখনকার কয়েক কোটি টাকা। হ্যাঁ, এবং এদের মাসল পাওয়ার ছিল, এদের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলতো তাকে মার্ডার করে দিত। বহু মার্ডার কেস আছে এইসব ক্রিমিনালদের এগেনস্টে, এবং এদের এগেনস্টে পুলিশ যুদ্ধ আরম্ভ করলো, একদম ওয়ার বলতে পারো। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে পলিটিক্যাল কিরকম, মানে পলিটিক্যাল তো একটা ছত্রছায়া। মদত ছিলই, একটা পোর্শনের ছিল, মানে আচ্ছা। নট টু এভরিবাডি বলা যায় না এটা। একটা পোর্শনের ওখানে যারা পাওয়ারফুল তখন ছিল, তাদের একটা পোর্শনের ছত্রছায়া, একটু ভালোবাসা তাদের প্রতি, তাদের বেশি পুলিশ পেনিট্রেট করলে হয়তো এসে একটু অ্যাজিটেশন করা, এসব হয়েছে আমরা মানে দেখেছি। ক্রিমিনালকে ধরতে যাচ্ছেন আপনারা, ক্রিমিনালকে ধরছেন, তখন এসে বিক্ষোভ দেখাচ্ছে যে হ্যাঁ, বিক্ষোভ রাজনীতি। দেখিয়েছে, চাপ তৈরি করেছে বিভিন্নভাবে, শুধু থানায় না, অ্যাডিশনাল এসপি তখন ছিলেন যারা, তাদের ওপরে চাপ তৈরি হয়েছে বিভিন্নভাবে। কিন্তু পরবর্তীকালে আরও অনেক ওপরে গিয়ে সেখান থেকে গ্রিন সিগন্যাল নিয়ে এদেরকে কার্ভ ডাউন করা হয়েছিল, এবং তার জন্য অক্লান্ত পরিশ্রম একটা টিম হিসেবে আমরা সবাই করেছি। একটা কথা বললেন গ্রিন সিগন্যাল নিয়ে উপর থেকে, মানে তখনকার দিনে বা এখনকার দিনে বা চিরকালীনই এটা নিয়ম যে দাদা মস্তান তৈরি করে রাজনৈতিক দল, তাদের ছত্রছায়ায় যে কোনো দাদা মস্তান বেড়ে ওঠে। তো তাকে ঠেকাতে গেলে পুলিশ কি এটা একটা পথ নেয় যে আরও উপর থেকে গিয়ে? হ্যাঁ, এটা তো দেখুন, পুলিশে এরকম ধরনের যারা ক্রাইম করে বা এরকম ধরনের র্যাকেট চালায়, তো তারা তো ধরুন সব কিছু আটঘাট বেঁধেই করে। তো একজন পুলিশ অফিসার রাতারাতি যদি ডাইরেক্ট স্ট্রেট ব্যাটে খেলতে যায় অনেক সময়, তো সেখানে অনেক সময় বোল্ড আউট হয়ে যেতে পারে। আচ্ছা। তো সেই জন্য তাকেও প্র্যাকটিস নিতে হয়। তো তাকে সেইখানে দেখতে হয় যে কোথায় কোথায় সে লক লাগিয়ে রেখেছে, সেই লকগুলোকে তো খুলতে হবে। সেটা তো এখন বুঝছেন, তখনও বুঝতেন? তখন আমাদের যারা সুপিরিয়র অফিসার ছিল তারা বুঝতো, আমাদেরকে অর্ডার ক্যারি আউট করার কথা। কত বয়স ছিল তখন আপনার? আমার তখন কত 26-27 বছর বয়স। কি করলেন, গিয়ে পৌঁছলেন ওই রকম ক্রিমিনালদের? তো এরকম ক্রিমিনালদের এরকম, মানে ধরুন আমার তো ঝিগড়ি মহল্লা ফাঁড়িতে পোস্টিং হয়েছিল, প্রথমে একটা ক্যাম্পে হয়েছিল। হ্যাঁ, ক্যাম্পের একটা ইনসিডেন্ট বলি, ওটা কাসাই মোল্লা ক্যাম্প। তো তখন ব্যাটালিয়ানের ছেলেরা ক্যাম্পে থাকতো, তো তার সঙ্গে একটা আর্মড সাব ইন্সপেক্টর বা এএসআই কেউ থাকতো। তো আমাকে বললো, আমার যিনি ওসি ছিলেন উনি বললেন যে তুমি ক্যাম্পে চলে যাও। তো একটা কসাই মোল্লা ক্যাম্প একটা ওখানে ছিল, সেটা রেলওয়ে দুটো কোয়ার্টার মিলিয়ে ক্যাম্প ছিল। ক্যাম্প বলতে সেরকমই, রেলওয়ের দুটো কোয়ার্টারকে নিয়ে ওটা ক্যাম্প ছিল। তো আমাদের কাজ ছিল ওখানে। কতজন ক্যাম্পে তখন 1-9, 1-10 এরকম স্ট্রেংথ থাকতো, মানে একজন সাব ইন্সপেক্টর 10 জন কনস্টেবল। হ্যাঁ, কনস্টেবল উইথ রাইফেল, 7th ব্যাটালিয়নের ইয়াং ছেলেরা থাকতো। সেরকম একটা ক্যাম্পে গেলাম। তো ওরাও আমাকে খুব ভালোভাবেই অভ্যর্থনা করলো এবং দেখলো যে থাকার জায়গা ওদের সঙ্গেই থাকতে হবে, আলাদা কোনো রুম বা কিছু না। ওরা বেড়াকে থাকতো, আমিও ওদের সঙ্গে একটা সাইডে হয়তো একটা জায়গা করে দিয়েছিল, ওখানেই থাকতাম। ওরাই রান্না করতো ওখানে মেসে, সেই রান্নাই আমরা খেতাম। কিন্তু আমাদের ডিউটিটা ছিল খুব হেভি। আমাদের দিনের বেলা পেট্রোলিং ছিল। কমিউনিকেশন সিস্টেম কি ছিল? আরটি ছিল, আর রেলওয়ে যেহেতু কোয়ার্টার, না, প্রথমে রেলওয়ে টেলিফোন ছিল। প্রথমেই কি আরটি ছিল না? প্রথম থেকে রেলওয়ে টেলিফোন না, তখন তো আরটি কমিউনিকেশনই মেন হতো। আরটিতেই সব কিছু আমরা মুভমেন্ট। আর গাড়ি বলতে আমাদের কোনো গাড়ি ক্যাম্পে ছিল না। আচ্ছা। এবং আমাদের ওটা পেট্রোলিং করতাম, খুব কনজেস্টেড এরিয়া, তো ওখানে পেট্রোলিং ইজ দ্য, মানে ফুড পেট্রোলিং হচ্ছে গিয়ে ওখানে বেস্ট। আচ্ছা, ধরে নিলাম একজন আর তার সঙ্গে 10 জন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর, 10 জন কনস্টেবল, তার মানে 10টা রাইফেল আর একটা রিভলভার বা পিস্তল। একদম। উল্টো দিকে কি আর্মস অ্যামুনেশন ছিল? উল্টো দিকে সব রকমের বোম ছিল, এবং ওখানে তো বোমের পাহাড় তখন, মানে যে কেউ বোম বানিয়ে দুটো ছুড়ে দিচ্ছে এরম ব্যাপার। তো আরপিএফ সাইডে ইয়ার্ডগুলো দেখতো, আমরা একটুখানি ইয়ার্ডটা উঁচুর দিকে, তো আমরা নিচের দিকে একটু, আমাদের একটু মানে পজিশনটা ভালো ছিল না, কারণ ওপরে যদি ক্রিমিনালরা উঠে যায় ইয়ার্ডের ওপরে, তাহলে আমরা যেদিকে অবস্থান করছি সেটা লো ছিল। তো আমার মনে পড়ছে একটা ইনসিডেন্ট হয়েছিল একটা নাইটে, ওখানে পেট্রোলিং হচ্ছিল। তো পেট্রোলিং হতে হতে 2 কনস্টেবল পেট্রোলিং করছে, আমরা মাঝে মধ্যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আবার আমরা ক্যাম্পে চলে আসতাম। তো এই করতে করতে একদিন মুখোমুখি ওই, আপনি বিশ্বাস করবেন না, যে বড় রেলওয়ে লাইন, মনে করুন হাফ কাটা, একটা ফুল লেন্থ রেলওয়ে লাইন যত বড় হয় তার হাফ কাটা, 5-6জন মিলে কাঁধে নিয়ে দৌড়চ্ছে, মানে এত স্ট্রেংথ ওদের। তো এবার আরপিএফ ওপরে আছে, হয়তো ওরা অন্য সাইডে ছিল বা জানি না, আরপিএফ হয়তো সেই সময় ছিল না।
এবার যখন আমাদের এরিয়ায় ঢুকে পড়েছে তখন আমরা চ্যালেঞ্জ করাতে ওরা বোম মেরেছিল। আচ্ছা তো তখন আমার কাছে তখন খুব ভালো একজন কনস্টেবল ছিল, ও তখন ইন রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক রাউন্ড গুলি করে, আচ্ছা কিন্তু গুলিটা লাগে গিয়ে একটি ক্রিমিনালের, আচ্ছা। এবং ও ওপর থেকে পড়ে যায় এবং ও চিৎকার চেঁচামেচি হয়। আমরা তখন মহল্লার লোক কেউ বেরোয়নি, কারণ ডেড অ্যাট নাইট, মানে রাত্রিবেলা 2-2:30টায় ওকে তাড়াতাড়ি থানাতে ফোন করে ওখান থেকে বার করে নিয়ে এসে ওকে আমরা হসপিটালে নিয়ে যাই, পরে ও এক্সপায়ার করে। কেস টেস হয়। এই যে এতগুলো ক্রিমিনাল, এত র্যাকেট, তাদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন, লড়াই শুরু করতে গিয়ে কি মনে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট কতটা জড়িত থাকতো এর মধ্যে? পুলিশে মানে এটা তো টাকা মিথ্যে পয়সার বলতে জায়গা থেকে পারবো না, বলছি। মানে পুলিশের একটা অংশ তো থাকতোই, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে ক্রিমিনালকে ফিট করতো। কিন্তু পুলিশের ভেতরে তো পুলিশ তো সমাজ থেকেই আসছে, তো সমাজ যেরকম মানুষ পুলিশে ঢুকবে তার উপরে নির্ভর করবে চাকরিটা সে কীভাবে করবে। তো সেখানে একটা তো ইনফরমেশান পাস আউট করার ভয় আমাদের থাকতো। তাই জন্য আমরা সব কিছু কোর্ট ডিসিশানগুলো সুপিরিয়র অফিসারদের সঙ্গে ডিসাইড করেই আমরা করতাম, সবাই সব কিছু জানতো না। তো সেই সময় আপনাকে এই যে তথাগত পাণ্ডে, দাবাং পুলিশ অফিসার, তাকে নাকি দেখতে আসতো লোক, বাচ্চাদেরকে নাকি মা বাবারা দেখাতো, এই হচ্ছে তথাগত, এইটা কিভাবে পৌঁছলেন? এটা অ্যাকচুয়ালি একদিনে তো এগুলো হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম রেল ওখানে পার্টটা, পৌঁছানোর পর প্রথম বাধা খেলেন, উল্টো দিকে ক্রিমিনাল, তার সঙ্গে পলিটিক্যাল লিডাররা জড়িত, নিজের ডিপার্টমেন্টের লোক জড়িত, লড়াইটা কীভাবে শুরু করলেন? মানে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে তো সবাই জড়িত না, ডিপার্টমেন্টের হয়তো একটা সামান্য পোর্শন হয়তো ক্রিমিনালকে পাস আউট করে দিত ইনফরমেশন। তো যখন ডিপার্টমেন্টের যারা করতো হয়তো তারাও যখন দেখলো যে অল আউট ওয়ারে চলে যাচ্ছে পুলিশ একটা ক্রিমিনাল গ্যাংয়ের বিরুদ্ধে, তখন কিন্তু তারাও সেই ডিপার্টমেন্টের সঙ্গেই সাথ দেয়, তখন তো তারা ক্রিমিনালকে সাথ দেয় না। কুরবানের সঙ্গে টিমের সঙ্গে গুলির লড়াই বা বোমাবাজির সঙ্গে হ্যাঁ, লড়াই? অনেক হয়েছে একাধিকভাবে। তো এটা তো একটা টিম করে কমব্যাট করা হতো, সেই টিমের আমি একটা অংশ ছিলাম, আরও অনেক ভালো দক্ষ অফিসাররা ছিল। তো আমি যেহেতু ক্যাম্পে থাকতাম, আমাকে বাড়ি আইডেন্টিফাই করে দিতে হতো, এবং আমি লেন্স অ্যান্ড বাইলেন্সগুলো চিনতাম, এবং কোথা দিয়ে এসকেপ করা যাবে, কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে ওকে গেলে চেজ করলে পরে আমরা পাবো সেইগুলো। তো আর্মস অ্যামুনেশনস মানে ছড়াছড়ি, প্রচুর আর্মস রিকভারি হতো ওখানে, আর্মসের সব ভাষা ছিল। কিরকম? মানে সেটা তো একটু স্ল্যাং হয়ে হ্যাঁ, বলতো বলুন আর না, কি। কোনো যায় আসে না। তো আরে ক্রিমিনাল একবার ক্যাম্পে বসেছিলাম, তো একটা ছেলে এসে ভলেন্টারিলি হ্যাঁ। বললো, স্যার উসকা পাস গারখুসরু হ্যায়। গারখুসরু? তো আমি প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ। তো তারপরে ওকে একটু জিজ্ঞাসা করতে বললো কাট্টা কাট্টা, আচ্ছা। দিয়ে দৌড়ে গেলাম, গিয়ে ওকে ধরেছিলাম। আচ্ছা। তো পেয়েছিলাম, হয়তো ওর সঙ্গে শত্রুতা থাকে বলে ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ। তো সে এরকম আর কি ছিল? এটা কাঠটাকে বলা হতো গারখুসরু? আর হ্যাঁ। মানে কেন বলা হতো? এটা পেছনে রাখা হতো মানে বলে? যেহেতু পেছন দিকে রাখে, ওদের ওই লোকাল ল্যাঙ্গুয়েজে ওরকম ভাবে ক্রিমিনালদের ওরকম অভ্যেস, ওইভাবে আর এরকম দু একটা ল্যাঙ্গুয়েজ? এরকম অনেক ল্যাঙ্গুয়েজই ওদের জানতাম, হ্যাঁ। এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। তো এখন মহল্লাতে দুটো জিনিস আছে ওখানে পুলিশিংয়ে, মহল্লাতে ক্রিমিনালদের ভয় পেত মানুষ, কিন্তু আমাদের প্রধান কাজ ছিল যে যারা ভালো মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে ক্রিমিনালগুলোকে সেগ্রিগেট করে তাদের সঙ্গে কমব্যাট করে তাদেরকে আইনে বন্ড ডাউন করা এবং তাদেরকে বিহাইন্ড দ্য বার পাঠানো, এটাই মেন কাজ পুলিশের। সেইটা আমরা করতে খুব সক্ষম হয়েছিলাম। আমাদের যারা লিডারশিপে তখন ছিলেন, সোমেন মিত্র, প্রথমে গৌরব দত্ত ছিলেন, পরবর্তীকালে সোমেন মিত্র গেলেন, তার মধ্যিখানে আরও অনেক অফিসার গেছেন, প্রত্যেকেই। কুরবানের টিমের এই স্টার্স বা কুরবান সহ কতজন তারাকে নিজের হাতের মধ্যে আনতে পারলেন বা ধরতে পারলেন বা বিহাইন্ড দ্য বার করতে পারলেন? প্রায় আমরা সবাইকেই ধরেছিলাম। তো একটা ধরার গল্প বলি, পাতলি আনোয়ার বলে একজন স্টার ছিল। আচ্ছা। তো আমরা যতবারই অ্যাটেম্প নিতাম ও পালিয়ে যেত। তো আমি একটু সোর্স কাল্টিভেট করলাম, তখন তো ম্যানুয়াল সোর্স আমাদের, এখনকার মতো খালি টেলিফোনিক আর সোর্স মানে কি কুরবানের টিমের মধ্যে সোর্স তৈরি করলেন? হ্যাঁ, সোর্স রেলপাড়ি সোর্স। ওরা যখন সোর্স তো আপনার এমনি হবে না, সোর্স অবজার্ভ করে যে ওয়েদার হি ইজ আ গুড পুলিশ অফিসার আর নট, ও অনেস্টলি লড়াইটা করছে কিনা ক্রিমিনালের সঙ্গে, দেন ইউ উইল গেট নাম্বার অফ সোর্স। আচ্ছা। সোর্সের ভয় থাকে তো, যে আমি যদি রিভিল করে দিই কোনো ক্রিমিনাল গ্যাংয়ের সঙ্গে, আমি যদি ইনভলভ থাকি, এরকমও তো হয়, এরকম যে হয় না তা তো না। তো সেই জন্য সোর্স যদি ফেথ তৈরি করতে হয় আপনাকে,
তাহলে আপনাকে অবজার্ভ করবে। মানে তারপরে বলছেন শুধু টাকা পয়সা লোভ দেখিয়ে হয় না। না 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 না, ওকে ট্রাস্ট অর্জন মানে করতে হবে। এই রকম ক্রিমিনালদের এগেইনস্টে লড়তে হ্যাঁ, হবে। এই বড় মাফিয়াসদের তারপরে against যেটা এ বলছিলেন পাতলানো দিয়ে তাকে ধরার জন্য আমাদের বলল যে আপনারা যখন ঢোকেন তখন নিয়ম হচ্ছে যে ওদের একটা সিস্টেম আছে যে যখন ওদের গাড়ি ঢুকবে, যে কোনো গাড়ি ওদের এলাকায় ঢুকলে ওরা যেই জায়গাটায় বসে থাকে তার আগে থেকে দুবার হর্ন দেবে। আচ্ছা, তো তখন প্রায় ওদের কার্ভ ডাউন হয়ে গেছিলো, ওদের কাঁটার যে আয়রন স্ট্যাগ ইয়ার্ডটা ওদের অনেক খালি হয়ে গেছিলো। আমরা রিকভারি করে প্রচুর কেস হয়েছিল, প্রত্যেকটা থানাতে, আসানসোল নর্থে হয়েছিল, অন্যান্য জায়গায় হয়েছিল। তো এখানে আমরা খবর পেলাম যে দুবার হর্ন বাজালে কিন্তু ওরা পালাবে না, ওরা জানবে আপনার ভেহিকেলস আড়ায়। আচ্ছা, তো ওরকম একদিন খবর পেলাম যে ওরা আড্ডা ফাড্ডা মারছে এক জায়গায় বসে ওদের ওই কাঁটা এলাকায়, কুরবানের বাড়ির পাশ দিয়ে। তো আমাদের একটা টিম তৈরি হলো, টিমে আমরা অনেকেই ছিলাম ওখানকার। তখন আসানসোলে অনেকেই তাদের কাজের ছাপ রেখেছে, আসানসোলে ভালো ভালো অফিসার ছিল। আমরা একটা ম্যাটাডোরে চেপে আমাদের ওপরে খড় দিয়ে দেওয়া হলো। আচ্ছা, দিয়ে ওটা আমরা শুয়ে পড়লাম উইথ আর্মস। আচ্ছা, এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমরা শুয়ে পড়লাম, কারণ জানি যে ওখানে রিটালিয়েট হতে পারে। দিয়ে সেই ড্রাইভারকে আমরা বললাম, আমাদের ক্লাচের ড্রাইভার ছিল, যে তুমি ঢুকবে, তুমি যে অমুক জায়গায়, এবং আমি সামনে বসেছিলাম, মাথায় গামছা টামছা বেঁধে সামনে বসেছিলাম। ড্রাইভারকে বললাম যে, আর পেছন দিকে আমার অন্যান্য অফিসার ফোর্স সবাই আছে, সিনিয়ররাও আছে দু একজন। তো তারপরে আমার চেয়ে সিনিয়র তারা, সাব ইন্সপেক্টর। তো তারপরে ওখানে দুবার হর্ন বাজানোতে আমরা দেখতে পাচ্ছি চেয়ারের ওপরে 5-7 জন 8 জন বসে আছে। যখন গাড়ি থেকে নামলাম গামছা পরে, ও তো প্রথমে ডাউট বুঝতে পারেনি আমরা নেমে আর্মস বেড করেছি, আমরা দিয়ে চেজ করে ওকে ধরে ফেলেছি। কিন্তু হ্যাঁ, আগে থেকে চিনতে আমরা ওর ডেসক্রিপশন জানতাম, এবং আমরা মোটামুটি ওর ছবি টবি ছিল, ওর বাড়িতে অনেকবার রেড টেড করেছি, তো আমরা প্রকিউর করেছিলাম ছবি। এবং ওকে তখন সেই সময় কিন্তু আমাদের যখন অপারেশন চলছে, আমাদের অ্যাডিশনাল সাহেব কিন্তু কন্ট্রোল রুমে বসে আছে, কারণ অনেক বড় অপারেশন হয়েছিল। চারিপাশ থেকে আমরা গাড়ির ব্যাকআপ রেখেছিলাম, কারণ একটা টিম একদম কোর এরিয়ায় ক্রিমিনালের ডেনে ঢুকছি, এবং তারপরে আমাদের ব্যাকআপ না থাকলে তো মুশকিল। তো একটা বড় টিম নিয়ে ঢুকেছিলাম। ঢোকার পরে ওরা তো চারিপাশে দৌড়তে লাগলো, আমাদের ছেলেরাও দৌড়াদৌড়ি করতে লাগলো। 2-1 ফায়ারিংয়ের আওয়াজ আসতে আমাদের ছেলেরাও আন্দাদুন 2-1 ব্ল্যাঙ্ক ফ্ল্যাঙ্ক ফায়ার করলো, যাতে প্যানিক করার জন্য। দিয়ে তারপরে ওদেরকে ধরলাম 2-3 জনকে, তার মধ্যে উই কট দ্যাট স্টার। এবং তাকে ধরার পরে তারপরে তো তাকে নিয়ে আসা হলো, ইন্টারোগেশন করে অনেক কিছু জানা গেল, অনেক কিছু যেগুলো জানতাম না সেগুলো জানলাম। সিস্টেম কিভাবে চলে, র্যাকেট কিভাবে চলে, একটু শুনতে চাইছি। সেগুলো তো সব কিছু বলতে পারবো না, কিছু মনেও নেই, আর কিছুটা মনে থাকলেও না, মনে থাকে না। পুলিশ অফিসারদের সাধারণত মনে থাকে না, তার কারণ হচ্ছে কি করা যাবে, না পর তো ঘটতেই থাকে। তো তাতে আমরা যোগাযোগ পেয়েছিলাম যে এই র্যাকেটটা যে চলে, সেটাতে ক্যালকাটাতেও হয়তো কিছু লোকের পেমেন্ট আসে, এরকম একটা ব্যাপার ছিল সেই সময়, পেয়েছিলাম আমরা। মানে একদম পুরো সিরিজ ধরে টাকা পয়সা না, একদম হ্যাঁ, এবং প্রশাসনের একদম উপর পর্যন্ত। একটা অংশ লড়াই করছে এদের বিরুদ্ধে, আর একটা অংশ হয়তো ওদের কাছ থেকে বেনিফিট নিচ্ছে। তো এই লড়াইয়ে কিন্তু পুলিশ অফিসাররা অনেক সময় ভিকটিম হয়ে যায়, কেস হয়ে যায়, মোটিভেটেড কেস করে দেয় ক্রিমিনালদের ওয়াইফ দিয়ে, এ দিয়ে, ও দিয়ে। এরকম কেস আমাদের এগেনস্টেও হয়েছে প্রচুর। কটা কেস হয়েছে? আমি তো 6টা কেসের আসামি ছিলাম। ক্রিমিনাল দমন করতে গিয়ে কেস খাচ্ছি অনেক সময়। অনেক দমন করতে কি কেস খাচ্ছেন বলে দিচ্ছে, বাড়িতে এসে মলেস্ট করেছে, ভাঙচুর করেছে, এই চুরি করেছে, ওই চুরি করেছে। ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নিচ্ছে তখন পুলিশের, ওই আসানসোলেই। এবং একটা সেকশন অফ লয়ার এদেরকে, ক্রিমিনালদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য করেছে, আর একটা সেকশন অফ লয়ার আমাদেরকে বলেছে ওকালতনামা সই কর, আমরা লড়বো, আমরা দেখবো। কারণ তারা জানতো যে আমরা কী লড়াইটা করছি, এবং তারা এখন আসানসোলের অনেক বড় লিডার নাম করা। তারা আমাকে এই যে 6টা কেস খেলেন, কি মানে কি ধরনের কেস? এই মলেস্টেশন? এই ধরনের না, একটা যেমন একটা থামস আপের একটা র্যাকেটিয়ার্স ছিল। মানে এরকম হচ্ছে যে আসানসোলের একটা বড় স্টেশন, তো বড় স্টেশনের পাশে তোমার থামস আপ ফেক, মানে একদম 2 নম্বরই, মানে একটা গ্যাস সিলিন্ডার রাখতো বসিয়ে
এই মানে আর কি ওই অক্সিজেন সিলিন্ডার, ওটা দিয়ে আর লিকুইড কার্বন ডাইঅক্সাইড দিয়ে আর পাঞ্চ করে একটা ওই বটলটাকে করে কালার তৈরি করে, মানে সম্পূর্ণভাবে মানে ওটা খেলেই মানে মানুষ মানে সাধারণ মানুষ অসুস্থ হবে। ওইগুলোকে তৈরি করে চিল্ড করে বরফ টরফ দিয়ে হয়তো 20টা হকারকে ছেড়ে দিল, তারা এখান থেকে বড়াকর অবধি এদিকে বর্ধমান অবধি ওই মালটা বিক্রি করছে। তো এটা তো একটা র্যাকেট। তো এর সঙ্গে এগুলো তো ধরুন লোকাল থানা জেনারেলি করে না, এগুলো ইবি থেকে অনেক সময় বা ডিস্ট্রিক্ট ইবি করতো। কিন্তু আমি যেহেতু তখন নতুন চাকরিতে গেছি এবং এই ইনফরমেশনগুলো আসতে আরম্ভ করলো, তো কোনো ইনফরমেশনই তো আমার তো রেস্ট্রিকশন কিছু নেই যে আমি ওটা করতে পারবো না, এটা করতে পারবো না। এর জন্যই তো পুলিশে আসা, যে আমি সোসাইটিতে অনেক কিছু দিতে পারবো আমি যদি মনে করি। এই মনে করাটাই বড় ব্যাপার, যে ডেডিকেশনটা দিয়ে ঠিক মতো কাজ করা। ধরতে গিয়ে কী হয়েছিল? ধরতে গিয়ে ধরেছিলাম, ধরে তাকে তখন আমরা তো তখন হ্যান্ডকাপ দিতাম, কোমরে দড়িও পড়াতাম, নিয়ে গেছি, নিয়ে গিয়ে তাকে তো তার তো ধরুন বেনিফিটটা অনেকেই পেত তখন লোকালিটিতে। তো তার বাড়িতে যখন রেড করতে গেছি, তাকে তো ফলো আপ করতে হবে আমাকে, যে ওর কোথায় কোথায় ডেরা আছে, কোথায় কোথায় কী আছে। আমরা তো একটা ক্রিমিনাল ধরার পরে ওখানেই এন্ড করে দিই না, আমরা ফলো আপ করি। তো ফলো আপ করতে গিয়ে তার বাড়িতে গেছি, হয়তো ডেড অ্যাট নাইটে গেছি। হ্যাঁ, তো নাইটে গিয়ে ক্রিমিনাল দরজা খুলছে না, তাহলে 2বার লাথি মেরেছি যে দরজা খোলো, কেন খুলছো না। তো তারপরে একটা কনকক্টেড কেস করা হলো, করে তারপরে একটু হেকেল, তো কিছু হয় না ওই কেসগুলোই, সব ফলস এভিডেন্স দিয়ে কেস করা। এবং সেগুলো এই যে অনেকে অভিযোগ করে পুলিশ রাতে যায়, রাতে যাওয়াটা একটা না, কোথায় বার আছে? কোথাও কি বার আছে আমাদের আইনে যে আমি রাতে যাবো না? সুবিধাটা বলুন তো রাতে যাওয়ার, রাতে ক্রিমিনাল ধরতে যাওয়ার সুবিধাটা। রাত্রিবেলার সুবিধা হচ্ছে গাড়িটা ধরুন একটু ডিস্টেন্সে রেখে আমরা যদি রাতে যাই, তাহলে চট করে নলেজে আসে না ক্রিমিনালের যে পুলিশ এসছে। নাহলে দিনের বেলা তো লোকজন থাকে, তার ভেতরে কি করে অনেক কিছু অসুবিধা আছে। তো সেই জন্য আমরা যদি নোটেড ক্রিমিনাল থাকে তাহলে রাতেই যাই, এবং রাতেই তো যাব, রাতেই তো অপারেশন করে মেনলি পুলিশ, এবং আমরা করতাম। এই যে 6টা কেস খেলেন, নিজেদের ডিপার্টমেন্ট থেকে ব্যাকআপ কীরকম পেয়েছিলেন? ব্যাকআপ তখন দেখুন ডিপার্টমেন্টে তো ব্যাকআপ বলতে আমাদের সুপিরিয়র অফিসাররাই আমাদের ব্যাকআপ দিত, বলতো যে ঠিক আছে তোরা দেখ। এবং ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো দেখ বলে তো কোনো কাজ হয় না, আসলে ডিপার্টমেন্ট থেকে একটা সাপোর্ট দেওয়া, সাপোর্টিভ রোল প্লে করা। ডিপার্টমেন্ট থেকে এরকম হয়েছে কোনোদিন সিনিয়র পুলিশ অফিসার ডেকে বলেছে এই কেস খেয়েছো, তারপরে না এরকম বলেনি, ডিপার্টমেন্টাল কোনো স্টেপস হয়নি। ডিপার্টমেন্টাল মানে এরকম কেস হবার পরে আমরাই নিজেরা আমাদের নিজেদের যে র্যাপো ছিল তার উপরে অ্যাডভোকেট আমাদেরকে কোনোদিন এই না যে আমাদের অ্যাডভোকেটকে পয়সা দিয়ে অ্যাডভোকেটকে দিতে হয়েছে। তারা ভলেন্টারিলি আমাদের, যেহেতু গুড গেস্টার ছিল, একটা সোসাইটিতে কাজ করছি এবং তারাও দেখেছে যে আসানসোলের এটা বেনিফিট হচ্ছে, তারা বিনা পয়সায় সব লড়ে দিয়েছে। আমার তো তাই হয়েছে। আমি যদি কারোর ক্ষেত্রে পয়সা দিতে হতো, ডিপার্টমেন্ট পয়সা দিত, হয়তো দিত, আমার দরকার হয়নি। কিন্তু সাপোর্ট সুপিরিয়র অফিসারদের তখন যে ব্যাকআপ ছিল সেটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, এবং আমরা লড়েছি। এটাতে আমাদেরকে তো দমানো যায়নি, আমরা ভয় পাইনি। ক্রিমিনালদের কাছ থেকে টাকা পয়সা যে আশা, সেটা কোনোদিন নিজেকে প্রলোভিত করেনি? একটা সিস্টেমে আমাদের কাজ করতে হয়, সিস্টেমে আপনি 100%। ওখানে নাকি সেই সময় ওসিকে পার মান্থ 1 লাখ টাকা দেওয়া হতো? বলতে পারবো না, প্রমাণ নেই, এই শোনা যায়। ক্রিমিনালরা অনেকে তো অনেক কিছু বলে, তো ওরা সিস্টেমটাকে মজবুত করার জন্য হয়তো বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখন কোন ওসিকে কাকে টাকা দিয়েছে, কোন নেতাকে টাকা দিয়েছে, এটা তো আমি বলতে পারবো না। না ঠিক, আপনাদের ইনভেস্টিগেশনের মধ্যে এমন অনেক কিছু থাকে যেগুলো কোর্টে আপনারা জানান না, ফলে সেগুলো আপনারা বলতেও পারেন না, এবং সেগুলো আপনারা ভুলেও যান। তার কারণ এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, না হলে সমস্যা, যন্ত্রণা। মানে যন্ত্রণা শুধু না, এভিডেন্স ছাড়া হ্যাঁ কোনো কথা আমি কি করে কথা বলবো? ঠিক ঠিক, আমি তো লিগ্যাল হিসেবে কাজ করবো। এবার বলি, আসানসোলে ওই নর্থ পিএস এর আন্ডারে ওই সমস্ত জায়গায় যে কুখ্যাত জায়গাগুলো, সেই জায়গাগুলো নাকি আপনি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন এবং দাপিয়ে বেড়াতেন? হ্যাঁ, আমার একটা WNP 1818 আজও আছে। ওটা
এখনকার মতো সেলফ স্টার্টের না, অনেক পুরনো মোটর সাইকেল। এটা পাবলিকের কাছেও খুব পরিচিত এবং এখনও অনেকে জিজ্ঞাসা করে আসানসোল থেকে বা অন্যান্য জায়গায় যে আপনার ওই মোটর সাইকেলটা আছে। ওটাতে আমি শুধু আসানসোল না, যেখানে যেখানে আমি ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ থেকেছি সেখানে ওই মোটর সাইকেল নিয়ে পেছনে কনস্টেবল বসিয়ে, পেছনে আগে তখন হাবিলদাররা কার্বাইন রাখতো, একটা কার্বাইন নিয়ে তারপরে আমরা ওই মহল্লায় ঘুরতাম, কারণ ওখানে গাড়ি সব জায়গায় ঢুকবে না, আর গাড়ি ঢোকানো সম্ভব না, গাড়ি করে যাওয়াও সম্ভব না, নামতে অনেক দেরি হবে। কুরবানের কি হলো শেষ পর্যন্ত? কুরবান মার্ডার হয়ে গেছিল। কিভাবে? এবং কুরবান কসাই মহল্লাতে বিপ কিনতে গেছিল, বিপ মার্কেটে। কুরবান কোন গ্রুপের ছিল? ওটা তখন ওদের কুজরা কমিউনিটি ছিল, গুজরা কমিউনিটি, আর কসাইরা ওদের সঙ্গে একটু এনিমিটি ছিল। তো সেখানে তখন মার্ডার হয়ে যায় এবং গলাটা ওর কেটে নামিয়ে দেয় ওই বিপ কাটার বড় কাটারি দিয়ে, এবং ওর গলাটা সেপারেট হয়ে গেছিল। মানে আমরাই গিয়ে বডি আর গলাটাকে ধরটাকে আমরাই তুলি ওখানে গিয়ে, মানে আলাদা আলাদা পড়েছিল। এবং একটু বড় গন্ডগোল হয়েছিল দুটো ওদের দুটো এর ভেতরে, কমিউনিটি ভেতরে ওদের তখন একটু লড়াই হয়েছিল, বম্বিং হয়েছিল। সেই সময় আমরা পিকেটে থাকতাম এবং বড় ঝামেলা হয়েছিল। এই যে যারা মার্ডার করলো তারা ধরা পড়েছিল? তারা ধরা পড়েছিল, তারা সারেন্ডার করেছিল পুলিশের কাছে, এবং তার ভিতরে এখন বোধহয় 2-1 মারাও গেছে, এরকম আমি যতটা খবর পাই। এই যে একজন ক্রিমিনাল বড় হয়, বিরাট ফুলে ফেপে ওঠে, খুব বড় হয়, তারপর হঠাৎ করে সে মার্ডার হয়ে যায়, পুলিশের ভূমিকা থাকে না? পুলিশের ভূমিকা তো ওরমভাবে থাকে না, চিন্তা করে বলতে অন্য না চিন্তা করে না, পুলিশের ভূমিকা ঠিক ওরমভাবে থাকে না, পুলিশের ভূমিকাটা আলাদা। সব ভূমিকা তো সব জায়গায় বলা যায় না। আচ্ছা, হ্যাঁ, সেটাই বলুন, কোনো অসুবিধা নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনেছি যে পুলিশ একজন ক্রিমিনাল, সে যখন অত্যধিক বার বেড়ে যায় তখন অন্য কোনো ক্রিমিনাল গ্রুপ থাকলে না, আমাদের কিছু করতে হয় না। একটা ক্রিমিনাল যখনই বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে আরেকজন বাড়ছে, এটা হয় ওদের ভেতর থেকে। মানে তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি, একদম একদম, মানে গোকুলে যে বাড়িছে সে, যে এই যে বেড়ে ওঠা, তার পিছনে কিছু রাজনৈতিক, কিছু পুলিশের, কিছু প্রশাসনের, কিছুটা হালকা মত। পুলিশ হয়তো দেখা যায় যে বেড়ে ওঠার সময় সে একটু পুলিশকে হেল্প করে দিচ্ছে ইনফরমেশন দিয়ে, পুলিশও সেই হেল্পটা নিচ্ছে এবং কারণ দেখুন, মানে ম্যানুয়াল সোর্স কাল্টিভেট করতে গেলে সোর্স তো সাধারণ মানুষ হবে না, হয় কখন খুব ভালো কাজ করছে মানুষটা এলাকায়, একটা যে কোনো একটা বড় র্যাঙ্ক, মানে বড় ডাক্তার, বড় প্রফেশনের লোক, মনে করুন ধরুন ডাক্তার, অ্যাডভোকেট, অন্যান্য কোনো লোক, সে খবর দিয়ে দিতে পারে, সেটা চান্স। কিন্তু কাল্টিভেট করতে গেলে সোর্স ক্রিমিনালদের ভেতর থেকেই করতে হবে এবং সেখানে ট্রাস্ট অর্জন করতে হবে, তাহলেও খবর দেবে। এবার এর ভেতরে ক্যাটেগরি থাকে, যারা সোর্স কাল্টিভেট করেছে তারা জানে যে এর কাছ থেকে আমি 2-1টা ইনফরমেশনই পাবো, তারপরে পাবো না, আবারও ক্রাইমে চলে যাবে। এর কাছ থেকে 4-5টা পাবো, এ ফ্লাইং এসে কিছু খবর দিয়ে বেরিয়ে চলে যাবে। এই যে সোর্সকে ক্যাটেগরাইজ করা, এটা কিন্তু ডিপেন্ড আপন দ্য ক্যালিবার অফ এ পুলিশ অফিসার। আমি মনে করি যে পুলিশ অফিসার ভালো হতে গেলে সামাজিকভাবে তার আপব্রিঙ্গিংস কীরম হয়েছে এবং তার উপরে সমাজকেও কতটা জানে, কতটাও প্র্যাকটিক্যাল, এটাও একটা বড় ফ্যাক্টর কাজ করে। যেমন ভালো প্লেয়ার হতে গেলে যেমন একটু ক্যালিবার দরকার হয় একটা লেভেলে পৌঁছতে গেলে, তেমনি একটা ভালো পুলিশ অফিসার হতে গেলে সেটা জীবনের সর্বক্ষেত্রে সমান। এই কুরবান মার্ডার হয়ে গেল, কুরবানের সেই প্রাসাদোপম বাড়ি যেখানে স্যালুন ছিল, যেখানে সেগুলো সব পুলিশ পুরো বুলডোজার দিয়ে বুলডোজ করেছিল উইথ দ্য রেলওয়ে অথরিটি। মার্ডার হওয়ার আগেই ওর সাম্রাজ্যের ওই পতন শুরু হলো ওই বাড়িটারই বুলডোজার নিয়ে গিয়ে পুরো ভেঙে দেওয়া হলো। এবং ডিআরএম এর ওটা তো পারমিশন নিয়ে, বিকজ রেলের জমি ছিল এবং সেখানে ইল্লিগাল বাড়ি তৈরি করেছিল এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস হচ্ছিল। রেলেরই জমি, রেলেরই আয়রন চুরি করে ওখানে সাম্রাজ্য বানিয়েছিল। তো রেলওয়ে অথরিটি এবং লোকাল পুলিশ জয়েন্টলি ওটা অপারেশন করেছিল এবং আমাদের যারা সুপিরিয়র অফিসার ছিলেন তারা নেতৃত্ব দিয়েছিলেন। আমরা সেই টিমে ছিলাম, একটা বিশাল টিম ছিল আমাদের। গিয়ে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তারপরে ওর দিনের পর দিন ওর কাটাতে রেড করা হলো। তারপরে তো আমাদের ট্রান্সফারেবল জব, ওখান থেকে আমাদের গৌরব দত্ত সাহেব চলে গেলেন। উনি আসানসোলকে বোঝালেন যে অ্যাডিশনাল এসপি বা একটা আইপিএস অফিসার কী হতে পারে, এবং তার টিমে আমরা ছিলাম। তারপরে গেলেন সোমেন মিত্র সাহেব, তার মধ্যিখানে
এই সোমেন মিত্র সাহেব গেলেন, এরপর কি ডেভেলপমেন্ট হলো না কি ডেভেলপমেন্ট সোমেন আর মিত্র তো ক্রিমিনাল সাহেব নেই? রোড রোলারও চালালেন এবং তার সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্টও করলেন, কিরকম এই কমিউনিটি systemটা? পুলিশিং করলেন। এটা ওই রেলপাড়ে কোনোদিন তো ভাবেনি কেউ যে ব্যাংকের এক্সটেনশন কাউন্টার হবে, রেলপাড়ে তো কেউ কোনোদিন ভাবেনি যে একটা পার্ক হবে, রেলপাড়েতে কেউ ভাবেনি যে বিধবা মুসলিম মেয়েদের জন্য স্কুল তৈরি হবে, রেলপাড়ে তো কোনোদিন কেউ ভাবেনি যে প্রপার ইলেকশন হয়ে প্রপার ইলেকশনে লোক দাঁড়াবে। ওটা তো কুরবান ঠিক করে দিত যে কে দাঁড়াবে না দাঁড়াবে, কংগ্রেস সিপিএম যে পার্টি তখন বিরাজ করতো তাদেরকে কুরবান ঠিক করে দিত। এবং ওখানে যখন দুটো মার্ডার হয়েছিল, ইবরার আর মুলতান, আমার মনে পড়লো এই মুহূর্তে, ওই মার্ডারে একটা বিক্ষোভ হয়েছিল কুরবানের বিরুদ্ধে, অ্যান্ড দ্যাট অপরচুনিটি পুলিশ নিয়েছিল। পুলিশকে একটু ওয়েট করতে হয় যে একটা ক্রিমিনাল বাড়াবাড়ি করছে, সবই যে আইন দিয়ে আপনি করবেন তা না, সিচুয়েশানকেও আমাদের রিড করতে হয়, এবং সেই সিচুয়েশান আমাদের পক্ষে ফেভারেবল ছিল, সেই জন্য আমাদের সম্ভব হয়েছিল। এবং আমাদের একটা অনেস্ট টিম ছিল যারা এইসব ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে একদম ভালো নেতৃত্ব, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব ছিল, তাই জন্য এটা সম্ভব হয়েছে। এরপর ডেভেলপ করলেন, কি কি তৈরি হলো ওখানে? ওখানে সাধারণ মানুষরা প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করলো পুলিশকে, এবং সাধারণ মানুষ পাশে এসে দাঁড়ালো। এবং তারপরে আর একটা গ্রুপ উঠেছিল, তাদের ক্রাইম প্যাটার্নটা ছিল অন্যরকম। তাদের ছিল ময়না বস বলে একজন বস তৈরি হলো। আচ্ছা। এবং এই যে আসানসোল থেকে বরাকর অবধি যে রেলওয়ে লাইন, এর ভেতরে এদের একটা জুরিডিকশন ভাগ ছিল, এটা খান পোস্টিং, ওটা ময়না পোস্টিং, এটা অমুক, এরম করে এদের একটা এরিয়া ছিল, মানে পুলিশের যেমন এরিয়া থাকে, এবং এই এরিয়াতে এরা ক্রাইম করবে, এই এরিয়াতে রেলওয়ে ক্রাইমটা এরা করবে। এবং তার আমরা কি করে বুঝতাম যে ক্রাইম হয়েছে আজকে? হঠাৎ দেখা গেল মহল্লাতে খুব সস্তাতে গার্মেন্টস বিক্রি হচ্ছে, তার মানে বুঝলাম যে ভিপি ব্রেক করে, যেগুলো সিল্ড ওয়েতে রেলওয়েতে ট্রান্সফার পার্সেল, সেটা ব্রেক করেছে। এবং ব্রেক কি, রানিং ট্রেনে ট্রেনও চলছে, মালগাড়ি চলছে, বা এমনি ট্রেন চলছে, তার ভেতরে যে মালগুলো থাকে ওই রানিং ট্রেনে ওরা উঠে এবং সেখানে তালা ভেঙে সেই মালগুলোকে একটা পার্টিকুলার জায়গায় ফেলবে যেখানে ওদের লোক ওয়েট করবে, এবং 5, 10, 20 মিনিটের ভেতরে ওখান থেকে ডিসপার্স করে দেবে। এবং এই র্যাকেট এর মাল প্রচুর আমরা আসানসোল নর্থ পিএসে সিজ করেছি। পরবর্তীকালে ময়নাকে আমরা মানে গুলিগোলা করেছি। পরবর্তীকালে মানে ওর এলাকায় ঢুকলেই তো বম্বিং হতো, ওর এলাকায় গেলে বম্বিং হতো। আরপিএফ ওই দিক থেকে আমরা আরপিএফ নিয়ে ঢুকেছি, আরপিএফের সঙ্গে আমাদের খুব ভালো কোঅর্ডিনেশন ছিল, এবং আমরা এবং আরপিএফরা যৌথভাবে আসানসোল নর্থ পিএস আজকে যেটা দেখছেন সেটা দিনের পর দিন ওখানে অ্যাকশন করে সেটা কমানো হয়েছে। এবং ওইখানে যে ইয়ার্ডটাই দেখবেন এখন ফুটবল মাঠ আছে রেলওয়ে স্টেশনের পাশে, ওটা সোমেন মিত্র সাহেব এবং তখনকার যিনি ডিআরএম সাহেব ছিলেন, সোমেন মিত্র সাহেব আমাদের দিদেন অ্যাডিশনাল স্পিচ ওখানে ছিলেন, আইপিএস অফিসার, উনি ওটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে যদি ওই জায়গাটা মাঠটাট করে দেওয়া হয়, কারণ রেলওয়ের অনেক জিনিস পড়ে থাকতো, ওগুলো চুরি হতো, ওর ফাঁকে ফাঁকে ওরা ঢুকে মানে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করতো। তো এই ময়নাকে আলটিমেটলি আমরা চেজ করেছিলাম, বম্বিং করেছিল, পুলিশ গুলি চালিয়েছিল। তো সেই সময় আলটিমেটলি ময়না সারেন্ডার করতে চাইলো পুলিশের কাছে, এবং আমার কাছে বুঝতে পারলো যে হ্যাঁ, এবং আমার কাছে বুঝতে পারলো এবার তথাগত মানে মেরে দিতে পারে নাকি হয়তো, এবং আমার কাছেই ওর প্রপোজালটা এসেছিল। আমি এটা কোনো লোকাল লেভেলে বা কোথাও ডিসকাস করিনি। আমি আমার যিনি তখন সুপিরিয়র অফিসার ছিলেন সোমেন মিত্র সাহেব, ওনার সঙ্গে ডিসকাস করলাম। উনি বললেন প্রসিড করো, কিন্তু ও তো মিট করতে চাইছে, তো মিট করতে গেলে ও তো একটা ক্রিমিনাল, তা আমি মিট করব কি করে? তো সে একটা মিট করতে গিয়ে আমি দেখছি আমি তো কাউকে বলে যাচ্ছি। কিভাবে মিট হলো? মিট করেছিলাম একটা দিনের বেলাতেই, আমি তো ওরা বলে দিয়েছি যে আর্মস যেন না আনে, দুজনেরই দুটো একটা ট্রাস্টের ব্যাপারটা ছিল না, ওরা আমাকে আনট্রাস্ট করছে আর আমিও পুরোপুরি একটা ট্রাস্ট করতে পারছি না, তাই একজন কমন লোককে বাঁচলাম। উনি কেউ আজ পর্যন্ত জানে না যে হু ইজ দ্যাট কমন লোক। আমি ওর সাধারণ ওর সঙ্গে যারা লিয়াজন করতো বা ওর কাছ থেকে যারা পয়সা টয়সা নিত সেরম লোক না, আমরা নিউট্রাল লোক বেঁচেছিলাম। এবং সেইখানে নেগোসিয়েট করলাম, করার পরে স্যার বলে দিলেন আমাদের না, তারপর দেখা হলো। কিভাবে দেখা হলো? দেখা হলো, সেই আমার সঙ্গে ফেস টু ফেস কথা বললো
এবং আমি কথা বললাম সিভিল উইদাউট আর্মস উইদাউট আর্মস, এবং বসে কথা হলো। এবং তখন মনে সেটা হয়নি খুব রিস্কি ছিল, যে কারণ কি অন্য কোনো কিছু না, আর্মস থাকলে বা থাকলে ওগুলোর জন্য না, আমি তো একটা ক্রিমিনালের সঙ্গে কথা বলতে যাচ্ছি, অ্যান্ড হি ওয়াজ ব্যাডলি ওয়ান্টেড ইন দ্যাট টাইম। তো সেখানে আরও অন্য কিছু ভয় থাকে, তো লিগ্যাল প্রবলেম। হ্যাঁ, তো সেখানে যখন আমি একজন আমার সুপিরিয়র অফিসারের পারমিশন নিয়ে যাচ্ছি এবং উনি বলছেন প্রসিড করো, তখন আমি করেছি এবং আলটিমেটলি নেগোসিয়েট করেছি। ও বলছে এতগুলো আর্মস দেবো, আমি বললাম না, আমাদের কাছে খবর আছে তোমার কাছে 50টা আর্মস আছে। তবে নেগোসিয়েট করে এরকম 35 মতো আর্মস দিয়ে, এবং বোমস যা ছিল সেইগুলো আমাকে সৌমিত্র সাহেব বললেন যে আরও বলো দিতে, যা আছে সব দিক, তাহলে স্যারেন্ডার নেবো, না হলে নেবো না। দিয়ে কেউ জানে না যে স্যারেন্ডার হবে, সাহেব জানে, আমি জানি, তখন তো মোবাইল ফোনও ছিল না। দিয়ে তারপরে আমি বলে এলাম যে স্যার কালকে ফাঁড়িতে আমি থাকবো, সেই সময়ও আসবে, আপনি 8টার সময় স্যার রেডি থাকবেন। এবার ও যখন এলো, ওর মাকে সঙ্গে নিয়ে এলো, যাতে আমরা গুলি টুলি না করে দিই। কিন্তু আমরা তো ওরকম করি না জেনারেলি, যে কেউ স্যারেন্ডার করলে সে যদি ভালো হতে চায়, মূল স্রোতে ফিরতে চায়, তাই তাকে কেন গুলি করতে যাব। তো আলটিমেটলি সাহেবও এলেন, মাকে নিয়ে এসলো, আর সঙ্গে সঙ্গে আর্মস বোমস সবই নিয়ে এলো, বাল্টি করে বোম নিয়ে এলো, সব নিয়ে এলো। সঙ্গে ওর অন্য টিমের কিছু লোক এলো, এবং ওর দলে আরও কিছু লোক ছিল, তারা এলো। তো আশ্চর্যের ব্যাপার শুনবেন আজকে, যে তারপরে ময়না ভালো হলো, এবং ওর তো 36 থেকে 37টা কেস ছিল, ভয়ানক ভয়ানক মার্ডার করেছে, ও রিভেঞ্জ নিত ওর অপোজিট পার্টির। কিরকম কতটা ক্রুড মানে একদম চেজ করে বোম মারবে, প্রথমে ছেলেটা পড়ে গেলে তাকে বুকে পা চাপিয়ে গুলি করবে, এরকম ধরনের ক্রুড ছিল। এবং সেখানে পুলিশ ফাঁড়ির সামনে মার্ডার হয়েছিল, জিংরি মোল্লা ফাঁড়ির সামনে মার্ডার হয়েছিল। তো এরকম ভয়ানক জায়গায় তাদের ক্রাইমটা ছিল। তো ওখানে রুথলেস, তো সেই জায়গাটাতে পেনিট্রেট করে তাকে সারেন্ডার করিয়ে, এবং তাকে ইনিশিয়েটিভ নিয়ে স্টেট ব্যাংক থেকে লোন নিয়ে তার নামে গাড়ি করে দেওয়া, আজও সে গাড়ি চালায়। এবং আমি যেদিন রিটায়ার্ড করলাম, ও তার 2 দিন আগে আমার সঙ্গে হাওড়া থানাতে অ্যাজ এসিপি, যখন আমি হাওড়া থেকে রিটায়ার করলাম, তখন ও আমার সঙ্গে দেখা করে গেছে, এবং আমার সঙ্গে ছবি আছে ওর। তাই? হ্যাঁ, আমি, ময়না, সেঠিয়া, এরা সব এখন মেন স্ট্রিমে এসছে, কাজকর্ম করে, এবং আজকে নমাজি হয়েছে ও। এবং ভালো লাগে আমাদের যে আমরা এরমভাবে একটা ক্রিমিনাল জগৎকে ধ্বংস করে তারপরে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা, এটা যে কত আনন্দের, এটার জন্যই মনে হয় যে পুলিশের চাকরিটা করাটা সার্থক হয়েছে। যাক, এরপরে কোথায় গেলেন? এরপরে তো আসানসোল, আমার তো মানে 5 বছর ওখানে কেটে গেল, ভালো লাগতো না আর, একটা জায়গাতে 5 বছর একটা ফাঁড়িতে চার্জে। তারপরে অনেক ধরাঘরা করলাম, তো ওখান থেকে আমার রিপ্লেসমেন্ট বললো, তুমি রিপ্লেসমেন্ট তৈরি করো। 1-2জন ভালো ছেলে এলো, তাদেরকে কিছু বাড়ি টাড়ি চেনালাম, বললাম এই জায়গাটা এরম। তখন তো অনেকটা কন্ট্রোল এসে গেছে, অনেকটা কন্ট্রোল এসছে, সাহেবদের অ্যাক্টিভিটিস অনেক বেশি, সোশ্যাল এই দিকটাই সাহেবরা কনসেন্ট্রেট করেছে, আরও বড় বড় জায়গাতে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, এবং সাধারণ মানুষ আমাদের পাশে এসছে, এবং মানুষ বুঝতে পেরেছে এই বার্তাটা, যে ক্রাইমটাকে ধ্বংস করে এবার পুলিশিংটা করে একটা নতুন করে সুস্থ সামাজিক পরিবেশ দেওয়া, এটাই তো সোশ্যাল পুলিশিং যেটা। হ্যাঁ, এটাই পুলিশের কাজ। আচ্ছা, এই সোশ্যাল পুলিশিং যখন করছেন, তখন বিয়ে থা করে ফেলেছেন? হ্যাঁ, তখন তো আমার মিসেস অনেক সময় এরম হয়েছে যে ও ডিউটি অফিসার একই থানাতে, আর আমি আরটি করছি, আমি মানে ক্রিমিনালদের সামনে পড়ে গেছি, ওরা বোম চালাচ্ছে, আমি আরটিতে ওকেই খবর দিচ্ছি যে তুমি কন্ট্রোল রুমে খবর দাও, আমাকে রিএনফোর্স করো, এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে। আচ্ছা, তো এটা কি মানে পুলিশ ডিপার্টমেন্টে এসে দেখে শুনে বিয়ে, নাকি না? পুলিশ ট্রেনিং কলেজেই আমার আলাপ হয়েছিল। আচ্ছা, তো আমি দেখলাম যে পুলিশের চাকরিতে এটা ফিল করেছিলাম ট্রেনিংয়েই, যে লাইফ পার্টনার যদি পুলিশ হয় তাহলে সব কিছু মেনে নেবে, নাহলে আমাদের যা লাইফস্টাইল পুলিশ ট্রেনিং কলেজেই যা শিখিয়ে দেওয়া হয়, আর যা লাইফস্টাইল, তাতে অনেকের আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। আমি জানি না, আমার মনে হয়েছিল, এটা আমার ধারণা ভুলও হতে পারে, অনেকে তো নন পুলিশ। এই যখন ক্রিমিনালদের সঙ্গে বোমের বা গুলির লড়াই চলছে, সেই সময় যখন আইটিতে মেসেজ দিচ্ছেন, তো মিসেস কোনদিন ভয় পেয়ে যাননি? বলেননি ফেরত চলে এসো? ভয় না, খুব সাহসী মেয়ে, মানে ও ভয় পেত না। না, কোনদিন বলেনি যে আর কেউ নয়, কেন তুমি থাকবে, তুমি চলে এসো? আমি দেখতাম ওর একটা অগাধ কনফিডেন্স আমার উপরে। আমি ওকে জিজ্ঞাসা করেছি, তোমার ভয় লাগে না এত, আমি যেমন নিয়ে এইভাবে যাই, দৌড়ে যাই রাত বিরাতে, তোমার কিছু মনে হয় না? ও
ও কোনোদিন ও খুব সাহসী এবং ভীষণ আমাকে এনকারেজ করে চাকরির জন্য, করতো আর কি। তাই ভীষণ, মানে কোনোদিন ভয় পাইনি? না তাহলে তো মানে আমাকে তো মানে 96-এ 10-96-এ যখন আমি টাউনবাবু হলাম তখন আসানসোলেই? আসানসোলেই, হুম। তো আগের টাউনবাবু ভালো অফিসার ছিলেন অজয় চ্যাটার্জি, তাকেও ওখানে অ্যাসাল্ট করেছিল বাস্তিন বাজারে। তো আমি একটুখানি সেই জন্য প্রথম থেকে অ্যালার্ট ছিলাম যে বস্তিন বাজার জায়গাটাতে তখন নতুন আকাই টেপ হুম, এবং ইলেকট্রনিক্স গুডসের সেই 2 নম্বরই ঠিক। সেই আসছে, এবং VCR, ইলেকট্রনিক্স পেজে একটা বিসিপি তার একটা র্যাকেট ওই বস্তিন বাজারে চলতো। এতে কিছু কাঁচা পয়সা মানেই তার সঙ্গে আর্মস অ্যামুনিশনস, ক্রিমিনালদের এই আনাগোনা। তো ওটাকে দমন করার জন্য একদম হার্ট অফ দ্য টাউনে আসানসোলে আমাদের একটা ছোট্ট টাউন পোস্ট ছিল, মানে ওটা আগে একটা ক্লাব ছিল। সেই ক্লাবটাকে সুপিরিয়র অফিসাররাই বললো যে ওখানে ক্লাব থাকবে না টাউনের ওপরে, ওটাতে অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস হয়। তো ওটাকে আমরা দখল করে আমরা একটা ছোট্ট পোস্ট মতো করলাম, একটা রেলওয়ে টেলিফোন ছিল, বসার জায়গা ছিল, আর একটা বাথরুম ছিল। তো ওই জায়গাটাতে বসতাম আমি, আমার সঙ্গে 2জন ভালো কনস্টেবল ছিল, রিভলভার নিয়ে সবসময় থাকতো, আমার বুলেট ছিল, ওদের একটা এমনি বাইক ছিল, ওতে আমরা ঘুরতাম। তো একদিন খবর এলো যে একটা ওখানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ছেলে, তার কাছে আর্মস আছে। তো আমি তাকে ধরতে গেলাম, ধরতে গিয়ে সেই দিন ও ধরে নিলাম, আমরা আর্মসও পেলাম, ওর একটা পার্লার ছিল ওখান থেকে আর্মস পেলাম। আর্মস পাওয়ার পরে যখন ওকে নিয়ে আসছি তখন ট্রাবল আরম্ভ হলো, ওকে কিছুতেই আনতে দেবে না। তারপরে আমি কোনো রকমে, মাত্র 3 জন তখন? আমরা 3 জন, এবং আমরা পোশাকে ছিলাম, আমাদের কাছে আর্মস ছিল। তো আমরা তারপরে ওকে টাউন পোস্টে নিয়ে এলাম। টাউন পোস্টে নিয়ে আসার পরে একটা হিউজ মব, ওর বোন কাউন্সিলর ছিল, আচ্ছা, এবং ও হিউজ মব নিয়ে একটা আমাদেরকে অ্যাটাক মতো করলো এবং একটা টাসল হলো আমার সঙ্গে। ওরা চেষ্টা করলো, পরিষ্কার করে বলুন না, অ্যাটাক মতো করলো, টাসল হলো এসব কেন বলুন না? আপনাকে ধরে কি ঘিরে ধরে মারধর করলো, মারধর করতে, বা ওই ক্লাব ঘরটা ভেঙে দিল? না মারধর তো তথাগত পাণ্ডেকে মারবে এই চাকরি আমি করিনি কোনোদিন, এ ক্ষমতা নেই। আমি বললাম তো, আমি যখন ইউনিফর্ম পরতাম বা আমি যখন আর্মস নিয়ে থাকতাম, আমাকে মারবে এ ক্ষমতা কাউকে। কিন্তু কি হলো, একটা মব তৈরি হলো এবং ওরা বেরিয়ে ওকে টেনে নিয়ে চলে যাবার চেষ্টা করতে লাগলো। আচ্ছা, এবং সেই সময় আমি ওদেরকে নিয়ে যেতে দিলাম না। সেই সময় আমার সঙ্গে পুরোপুরি একটা ভায়োলেন্স হলো। সেই সময় মারামারি হচ্ছে তখন একদম ফুল, এবং আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করলাম। তখন কিছু উপায় নেই, টু সেভ দ্য লাইফ অ্যান্ড প্রপার্টি অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট, টু সেভ দ্য, মানে আমাদের যাকে ধরেছি তাকে কাস্টডিতে রাখার জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করতে বাধ্য হলাম। এবং সেই সময় তো সবাই বলে যে এই গ্যাস অমুক তমুক, তো তখন কোথায়, তা তো পুলিশকে মেরে ফেলে দেবে, একটা 100 লোকের মব তৈরি হয়ে গেছে এবং তারা ওকে ছাড়িয়ে নিয়ে যেয়ে চলে যাবে যে ইয়ে আচ্ছা হো গিয়া আবি ইসকো ছোড় দিজিয়ে আপ। তো আমি কি করে ছাড়বো, তার কাছে আর্মস পেয়েছি, আমি ছাড়বো কি করে? আর্মসটা কোথায়? আর্মসটা তখন আমার হেফাজতে আছে। দিয়ে তারপরে থানায় ফোন করছি, থানা যে কোনো কারণেই হোক, আমি জানি না আজও কারণটা, তার জন্য আমাদের অনেক হয়েছিল। থানা লেট রেসপন্স করলো, কিন্তু একজন এসআই ছিল খুব ভালো, ও খুব তাড়াতাড়ি এসেছিল থানার গাড়িটা নিয়ে, কোনো রকমে ওকে তুলে দিয়েছিলাম। কিন্তু এসআইও থেকে গেল, 2জন কনস্টেবল ওই আসামিটাকে নিয়ে বেরিয়ে গেল। আসামি তো বেরিয়ে গেল, কিন্তু আমি, একজন এসআই আর 2জন কনস্টেবল, এই 4 জনের টিম। রেলওয়ে ফোন থেকে কন্ট্রোল রুমে জানালাম, হীরাপুর থেকে, আমার এখনও মনে পড়ে, এখন উনি নেই, গৌরীশঙ্কর কাঞ্জিলাল সাহেব ওসি ছিলেন, খুব ভালো ওসি, উনিই চলে এসেছিলেন কন্ট্রোল রুম থেকে খবর দূর থেকে। হ্যাঁ, কনাদ মুখার্জি সাহেব এসে গেছিলেন, উনিও নেই, ভীষণই ভালো একজন দক্ষ অফিসার ছিলেন। তো উনি কসবো গেছিলেন, তারপরে মারা গেছিলেন। তো ওনারা চলে এলেন, ব্যাকআপ হলো, গোলাগুলি চললো। তখন ওখানে এই গোলাগুলি চললোটা একটু বলুন না। অ্যাকচুয়ালি ওরা ভায়োলেশন, মানে মব ভায়োলেন্ট এমন এতখানি, মানে কি বলবো, ওখানে দোকান এবং সাধারণ মানুষরা ডিস্টার্বড হয়ে গেল পুরো, এবং লস অফ লাইফ এনি টাইম হতে পারতো। এরকম একটা জায়গায়, হ্যাঁ, তো পুলিশের সঙ্গে এরকম অবস্থায় দাঁড়ালো, বোম্বিং হতে আরম্ভ করলো, এবং একটা হিউজ মানে মব এবং আনরুলি মব তৈরি হলো, এবং পুলিশ আউটনাম্বার্ড হয়ে যাচ্ছে বারবার, এবং সেইখানে গ্যাস ফায়ারিং হলো, সব কিছু হলো, তাতেও ডিসপার্স হয় না।
তারপরে আমার সেই সময় আমি গুলিতে ইন এক্সচেঞ্জ অফ ফায়ার আমার গুলি লাগলো, মানে ক্রিমিনালদের গুলি? হ্যাঁ, এক্সচেঞ্জ অফ ফায়ারে গুলি লেগেছে। এখন কার গুলি লেগেছে সেটা তো বলতে পারি না, কিন্তু মব ভায়োলেশন হয়েছিল, মানে ভায়োলেন্ট ছিল খুব মব। এবং সেই সময় আপনার গুলি লাগলো কোথায়? হ্যাঁ, আমার পায়ে গুলি লেগেছিল। এখন এই পায়ে? হ্যাঁ, আমার লেফট পায়ে এরম জায়গাতে, এইখানে গুলি লেগেছিল। এইটা অপারেশন হয়েছিল। এটা পেছন থেকে দেখা যাচ্ছে গুলিটা লেগেছিল, মানে পেছন দিক দিয়ে ঢুকেছিল। লেন্স ভায়োলেন্স আছে, হ্যাঁ, তো সেই লেন্স অ্যান্ড ভায়োলেন্সে তোমার পুলিশ ছড়িয়ে ছিটিয়ে গেছে। পুলিশ তো মানে খুব বেশি ছিল না, তো তারপরে আরও পরে রিএনফোর্স হলো। আগে বলুন গুলিটা কখন লাগলো, কিভাবে লাগলো, কি মনে কি হলো তখন? সেই সময় ইভিনিং। তো গুলি যে লাগে, এর আগে আমি গুলি চালিয়েছি কিন্তু আমি নিজে তো গুলি খাইনি। তো গুলি লাগলে যে প্রথম যে শকটা, সেটা ওটা তো বলে বোঝানো যাবে না। কিন্তু আমরা মানে আমি খুব অ্যালার্ট ছিলাম বলে আমি, আমার যে সাথী ছিল অন্যরা, একজন কনস্টেবল ছিল, বললাম আমার রিভলভারটা যেন খোয়া না যায় দেখিস, কারণ এইসবে অনেক সময় কি হয়, আমি তো পড়ে গেলাম, পড়ে গিয়ে ওকে রিভলভারটা আমি দিয়ে দিয়েছিলাম। পড়ে যাওয়ার পরে প্রফিউজ ব্লিডিং হচ্ছিল। আমি একটা ওই ফুটপাতের যে চৌকিগুলো হয়, জুতো টুতো বিক্রি হয়, ওরম জায়গায় বসেছিলাম এবং আমি গাড়ির জন্য চিৎকার করছিলাম। এবং তখন সামনে কিন্তু মারামারি হচ্ছে, পেছনের যারা ফোর্স অনেকের সামনে আছে যারা, তারা কিন্তু বুঝতে পারছে না যে আমি গুলিতে এরকম আহত হয়েছি, কিন্তু আমার পাশে যে ছিল সে বুঝতে পেরেছিল। তো তখন আমার ড্রাইভারকে ডাকে, তখন উইলি জিপ ছিল, সেই গাড়িতে আমাকে কোনো রকমে ড্রাইভার তোলে, কিন্তু কোনো অফিসার টফিসার বা অন্য কোনো কনস্টেবল ওঠে না, বিকজ ওঠার মতো পরিস্থিতি ছিল না তখন। এতটাই ওখানে মানে কি বলবো, আনরুলি মব সেখানে এত ভায়োলেন্ট ছিল। তো তখন আমাকে গাড়ি করে ও সরকারি হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি বললাম সরকারি হসপিটালে নিয়ে যাস না, আমাকে তুই পিআর মুখার্জি নার্সিংহোমে নিয়ে চল। আমি চিনতাম ওনাকে, ওনার নার্সিংহোম আছে, তার পিআর মুখার্জি হচ্ছে ওখান থেকে খুব কাছে, ক্লোজ একদম, মানে 5 মিনিটের 10 মিনিটের ভিতরে পৌঁছানো যাবে। তো ওই তখন পর্যন্ত আপনার সেন্স আছে? তখন মানে আস্তে আস্তে ড্রাউজিনেস হচ্ছিল। তো আমি পাটাকে ভাবলাম যে আমার তো ব্লাড বেরিয়ে গেলে আমি মারা যাব, কোমাতে চলে যাব। তখন আমি পা দুটো ওপরে করে দিয়েছিলাম। ড্রাইভারই বললো স্যার পা দুটো ওপরে করুন। পা দুটো ওপরে করলাম। আমি একটা জ্যাক লাগানো, চেন লাগানো বুটগুলো পরতাম, পুরো রক্তে প্যাচ প্যাচ করছে, জুতোটা খুলে ফেলে দিয়েছি, তার ভেতরে পা দুটো ওপরে করে দিয়েছি। দিয়ে এতে গেলাম, যখন নার্সিংহোমে গেলাম, তাড়াতাড়ি ড্রাইভার দৌড়ে বললো স্যারের গুলি লেগেছে, স্যারের গুলি লেগেছে। দু একজন চিনতো না। তখন ওরা দৌড়ে এলো, আমাকে নিয়ে গেল। তখনও আমার মনে হচ্ছে যে আর বোধহয় আমার আর কিছুক্ষণ পরেই আমি হয়তো অজ্ঞান হয়ে যাব। এর মানে খুবই শারীরিকভাবে মানে আনইজি ফিল করছিলাম, এত ব্লাড বেরিয়ে গেছে। তারপরে স্যালাইন ওরা সঙ্গে সঙ্গে দিল। তো আমি একটুখানি স্যালাইন যেতেই একটু, আর ওরা খুব মোটা করে ওখানে অনেক তুলো দিয়ে ওই জায়গাটা মানে বেঁধে দিল, একদম থাই অবধি ওরা ব্যান্ডেজ করে দিল। এবং অনেক ডাক্তাররা এলেন, এক্স রে হলো, তারপরে পুরো বুলেট হেডসটা ভেতরে ছিল। তো তারপরে ওটা পরে অপারেশন করে পরের দিন বার করা হয়েছিল। এসপি সাহেব এসে গেছিলেন তখন জেলাতে, তখন আর ডিআইজি সাহেব এসেছিলেন নার্সিংহোমে। আমার পরে নিজের ফিলিংসটা বলুন, কে এসেছিলেন আমি জানতে চাইছি না, কি তখন কি মনে হচ্ছিল? তখন তো বাড়ি থেকে খবর দেবে, মিসেস তো বাড়িতে তখন, আর আমার 1 বছরের বাচ্চা মেয়ে উপাসনা, তো কে খবর দেবে? কেউ তো যাচ্ছে না ভয়ে খবর দিতে। তো তারপরে তখন মিসেস থাকেন কোথায়? কোয়ার্টারে, পুলিশ কোয়ার্টারে আমি থাকতাম, পুলিশ লাইনে। তো তখন গেল অফিসাররা, গেল গিয়ে খবর দিল, ও এলো, গিয়ে দেখলো আমি বেঁচে আছি। ভয় পাননি? ভয় হয়তো পেয়েছিল, প্রকাশ করেনি। ও খুব মানে শক্ত এই বিষয়ে, আমাকে তো সবসময় পুলিশের চাকরি করাতে এনকারেজই করেছে। খারাপ টাইম মতো, মানে যদি রিএনফোর্স যদি না হতো, টাইম মতো রিএনফোর্স যদি হতো, তাহলে ইনসিডেন্টটা হতো না। তখন মনে হয়নি ডিপার্টমেন্ট এটা ঠিক করেনি, বা কেউ ব্যক্তিগত জায়গায়? অপারেশনের পরে যখন আমাকে ট্রেতে মানে এতে আমার যখন ড্রাউজিনেস ছিল, তখন তো সত্যি কথাগুলো বেরিয়ে আসে। আমার সব সত্যি কথা বেরিয়ে এসেছিল। কি সত্যি কথা? মানে ডিপার্টমেন্টের প্রতি খুব খারাপ লেগেছিল।
কি মনে হয়েছিল? অন্য কিছু না, নিজে রিভেঞ্জ দেবো। পেরেছিলেন রিভেঞ্জ নিতে? একদম। কি রিভেঞ্জ নিয়েছিলেন? পরে জয়েন করলাম ওখানেই। মুছে নিন, আপনি মুছে নিন। তুমি এমন এমন প্রশ্ন করছো, ইমোশনাল হয়ে পড়ছি। না না, ঠিক আছে, ইমোশন জীবনের অঙ্গ। ইমোশন না থাকলে মানুষ মানুষ থাকে না। তোমার মতো অফিসারকে যা হয়েছিল সেটা বাদ দিই কী করে? খারাপ লাগা তো আমাদেরও আছে। তারপরে তো জয়েন করে অনেক অ্যাকশান হয়েছিল। কি করলে? আমি শুধু না, আমার ডিপার্টমেন্ট আমার পুরো পাশে দাঁড়িয়ে করলো, সব রকমের ব্যবস্থা করলো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল? এই আর কি। এরপরে তো চলতে থাকলো জীবন। গুলি লাগাটা তো আস্তে আস্তে ফেড হয়ে গেল। আরো জায়গাতে গেলাম। আবার সার্ভিসে জয়েন করলে? 3 মাস মতো। সেই একই রকম ছিল তখনও মনের জোর? হ্যাঁ, তারপরে আমাকে অন্য থানায় দিয়ে দেবার কথা বলেছিলেন সাহেব আমাকে ডেকে, যে তোমাকে আমি অন্য থানায়। তাই বলেছিলাম স্যার আমাকে 3 মাস রাখুন ওই থানাতেই, শোধ নিতে হবে বলে। হ্যাঁ, না হলে লোকে তো ভাববে যে ভয় পেয়ে গেলাম। ঠিক। ওই থানাতে থাকলাম, ওদের আমি কিছুটা ধরলাম, আমার যারা সিনিয়র ছিলেন তারা ধরলেন, ধরে যেটা ব্যবস্থা করার করলাম, করে তারপরে আমি ভাবতেই পারিনি যে আমাকে কত কম বয়সে আমাকে আসানসোল নর্থ পিএসের ওসি। আচ্ছা, বিরাট প্রমোশন। তো নর্থ পিএসের ওসি হলাম। তো নর্থ পিএসের ওসি হয়ে তারপরে ওখানে 6 বছর, মাত্র 6 বছর। হ্যাঁ, 97-এ আমি ওসি আসানসোল। 7 বছর, 90 থেকে 7। 90 থেকে 7, এক বছর ট্রেনিং। যেটা সাধারণত সব মিলিয়ে 12-13 বছর। হ্যাঁ, তখন তো অনেক সিনিয়র ওসিরা ছিলেন, অনেক সিনিয়র ওসিরা ছিলেন আমার আশেপাশে। তো তখন আমাকে ওসি করলেন ওখানে, এবং আমি ওসি হওয়ার পরে আমার ভালো লাগলো যে আমি আমার যে কাজ করেছি তারপরেও ডিপার্টমেন্ট আমাকে রেকগনাইজ করে আমাকে এই পোস্টটা দিয়েছে। আরও বেশি উৎসাহিত হয়ে আরও বেশি কাজ করলাম, এবং দাবাঙ্গিরি আরও ভালো, এবং নর্থ পিএসে আরও ফায়ারিংয়ের সামনাসামনি হলাম। আক্তার বলে একটি বড় ক্রিমিনাল ছিল, তাকে ধরতে গিয়ে ও বোম মেরেছিল, আমরা ফায়ারিং করেছিলাম। আমি তারপরে আমার তখন যিনি বড়বাবু ছিলেন, আক্তার ইনজোর্ড হয়েছিল এবং আমাদেরও বোম লাগেনি, মাথার ওপর দিয়ে বোম উড়ে গেছিলো। এইসব হলো। এরপরে আমার পোস্টিং হলো রানীগঞ্জ। আচ্ছা, আমি হ্যাঁ, এবং রানীগঞ্জে আমি যেতে চাইনি অ্যাকচুয়ালি। যারা বড় সাহেব আমাকে যখন ডেকে বললেন যে তোমাকে রানীগঞ্জে দিচ্ছি, রানীগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপরে আমার পোস্টিং হয়েছিল। তো সেই ইনসিডেন্ট আর বলছি না। তো তারপরে আমি রানীগঞ্জে গেলাম। রানীগঞ্জে গিয়ে সেখানেও একটা ঘটনা ঘটলো। কারণ আপনি যখনই পেনেট্রেটিং পুলিশিং করবেন, যখন আপনি পুলিশিংয়ের ভেতরে ঢুকবেন, তখন আপনি অরিজিনাল বাধাগুলো পাবেন। সেটা ক্রিমিনাল ওয়ার্ল্ড হোক, পলিটিক্যাল ওয়ার্ল্ড হোক, ভেস্টেড ইন্টারেস্টেড হোক, হোয়াইট কালার হোক, সব জায়গা থেকে এই বাধাগুলো। আপনাকে তো মসৃণ পথ দেবে না। উই আর ল ইমপ্লিমেন্টিং এজেন্সি, আমরা লটাকে প্রয়োগ করছি, তো তার বাধা তো আসবে ল ভায়োলেটরদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে না। সাধারণ মানুষের সব সময় ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন, এবং কোর্টের সব সময়, কোর্টের বিশেষ করে অ্যাডভোকেট যে লবি, 99% তারা পাশে দাঁড়িয়েছে, সব সময় হেল্প করেছে। কারণ আপনি যদি আপনার কাজের মাধ্যমে, আপনার জীবনের চলার মাধ্যমে অ্যাজ এ পুলিশ অফিসার আপনি যদি সমাজের প্রতি ছাপই না ফেলতে পারলেন, আমি তাকে পুলিশ মনে করি না। তো এই যে ছাপ ফেলেছিলাম, তাতে কোথা থেকে সাপোর্ট আসতো আমি নিজেই জানি না, কিন্তু কাজ করার এনকারেজমেন্ট সব। গন্ডগোল হলো, একটা এনকাউন্টার হলো। একজন শঙ্কু বলে একজন ক্রিমিনাল, যে তার আগের দিন আসানসোলে কাউন্সিলরের বাড়িতে বোম মেরেছিল, তারপরে প্রবাবলি কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে, এবং হীরাপুরে নাইট গার্ডকে গুলি করেছিল। তখন আমাদের বড় সাহেব ছিলেন, এখনকার অনারেবল ডিজি সাহেব, তখন এসপি ছিলেন। তো উনি আমাদের কনফারেন্স ডাকলেন এবং আমাদেরকে একটুখানি বকাবকি করলেন যে কেন তোমরা ধরতে পারছো না, ধরো।
এবং সেই দিনই ক্রাইম কনফারেন্স থেকে ফিরে আমি খবর পেলাম যে ওই ক্রিমিনালটা আমার এলাকায় ঢুকে গেছে। আমি তো ভাবলাম কিছু একটা ঘটিয়ে দেবে। আমার যারা ম্যানুয়াল সোর্স ওরা এসে বললো স্যার ঘোরাঘুরি করছে, ওর কাছে আর্মস আছে, ও যে কোনো সময় হি ক্যান কমিট ক্রাইম, কাউকে মেরে দেবে, কিছু করে দেবে। আবার তো একটা ল অ্যান্ড অর্ডার, আবার একটা চাপ। তো তাকে ধরতে গেছিলাম আমরা। তারপর তো আমার সঙ্গে এএসআই ছিলেন একজন গোস্বামী, খুব ভালো এএসআই। তো ধরতে গিয়ে আমরা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গলির ভেতরে, অন্ধকার গলির ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি ওরা বসে আছে। তো আমাদের ম্যানুয়াল সোর্স দেখিয়ে দিল দূর থেকে ওই জায়গাটায় বসে আছে, অন্ধকার, আমরা টর্চ জ্বালালে তো ওরা পালিয়ে যাবে। আমরা আস্তে আস্তে গিয়ে একটা গলির পাশ দিয়ে হঠাৎ ওদের ওপরে ওয়ার্ক করেছি, কিন্তু ও আমাদেরকে ফায়ারিং করে দিয়েছিল। তো ফায়ারিং আমাদের কাউরই লাগেনি। বুলেট প্রুফ জ্যাকেট ছিল না, বুলেট প্রুফ জ্যাকেট ছিল না। কেন থাকে না? না, তখন সাপ্লাই ছিল না। এটা তো আমি আপনাকে বলছি 2000 সালের কথা, 2001টাকে রানীগঞ্জে আমি ছিলাম। তো বুলেট প্রুফ জ্যাকেট কি, তখন তো অনেক সময় বোম পেয়েছি, আমরা ডিসপোজাল করেছি বিভিন্ন ক্রুড মেথডে। কারণ কি, বোমটা রাখবো কোথায়? থানাতে এনে অনেকে রাখতো, অনেক সময় বোম পেটে যেত। তো ওই বালি দিয়ে জল দিয়ে রেখে। সঙ্গে আর্মস কি থাকতো? আমাদের আর্মস হয়তো 9mm পিস্টল থাকতো, আমাদের মানে 6 বোর রিভলভার থাকতো আমাদের ভালো। এই অপারেশনের সময় কোনটা বেশি এফেক্টিভ, 9mm না 6 বোর? 6 বোর আমি মনে করি খুব ইজিলি। মানে 9mm অনেক সময় ধোকা দিয়ে দিতে পারে যদি ঠিক মতো মানে ককটা হবে, কিন্তু অনেক সময় ধোকা দেয় তার ম্যাগাজিনের ওপরে, ম্যাগাজিনের কোয়ালিটির ওপরে অনেক সময় নির্ভর করে। কিন্তু আমরা যাতে ইজিলি রিভলভ হয়ে, যেটা 6 বোর রিভলভার, যেটা ওটা অনেক মানে কোল্ড বা এইসবগুলো, ওয়েবলি স্কট, এই রিভলভারগুলো আমরা বেশি ইউজ করতাম। বা রুগার পরে এলো, রুগার ইউজ করেছি। তো এগুলো কোনোদিন ধোকা দিত না। আচ্ছা, অনেক সময় এই ধরতে গিয়ে ও গুলি চালালো, তারপরে আমরা রিটালিয়েট করেছিলাম। রিটালিয়েট করতে ওর একটাই গুলি লেগেছিল গলাতে, ওটা ট্র্যাভেল করে তারপরে হি ওয়াজ কিল্ড। কারণ ওকে আমরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসেছিলাম, আমরা মারতে চাইনি ওকে, কিন্তু ও এরমভাবে পুলিশের ওপরে গুলি চালিয়েছিল, ওর সঙ্গী সাথীরা বোমটোম হার্ল করেছিল। তো আমরা ওখান থেকে বেরোতে পারছিলাম না। তারপরে আমরা ওইখান থেকে পুরো একটা ট্রেকারে করে বার করে নিয়ে এসে আমরা ওখানে হেলথ সেন্টার আছে, রানীগঞ্জ হেলথ সেন্টারে নিয়ে এসেছিলাম। আপনার অপারেশনে কতজন এরকম ক্রিমিনাল মারা গেছে, ড্রেডেড ক্রিমিনাল? আমি দেখুন, রেড করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। তো এরকম মারা গেছে, মানে আমি এই যে শঙ্কুর কথা বললাম মারা গেছে, তারপরে মোহাম্মদ রশিদ বলে একজন ডাকাত ছিল, সে মারা গেছিল লোকো ট্যাঙ্কের কাছে সাউথ থানায়। টিপঅপটা আমারই ছিল, আমি ছিলাম। আমাদের তখনকার দিদেন ওসি সাউথ ছিল ফকির আহমেদ, তারপরে আব্দুল হাই সাহেব সিআই ছিলেন, সাধন ব্যানার্জি ছিলেন ভালো অফিসার, উনি ছিলেন। আমরা ওকে রশিদকে ধরতে গিয়ে রশিদের গুলির মুখে পড়ে, বোমের মুখে পড়ে আমরা ও এনকাউন্টারে মারা যায় আমাদের ওই লোকো ট্যাঙ্কের পেছন দিকে। ও দুঃখ একটাই, রশিদ আসছে, আসানসোল পুলিশ ভয়ে কাঁপছে, এই ক্যাপশন, এই হেডলাইন পেপারে বেরিয়েছিল। কিন্তু যেদিন রশিদ আমাদের দ্বারা কিল্ড হলো, আমরা মারতে চাইনি, ধরতে গেছিলাম। কখনোই পুলিশ এরম করে কাউকে মারবো বলে যায় না, ধরতে যায়। তো এখন তো ধরুন ধরতে গেলে তারা অনেক সময় বোম ছোড়ে, গুলি চালায়, তো সেখানে তো রাইট অফ প্রাইভেট ডিফেন্সে আমাকে সেটা রিটালিয়েট করতেই হয়। তো এরকমভাবে রশিদ মারা গেছে, শঙ্কু মারা গেছে। তারপরে মারা যাওয়াটা খবর হয়নি। হ্যাঁ, মারা যাওয়াটা ছোট করে হয়, আর আমরা চাইও না যে খবর হোক। যা আমাদের সমাজের জন্য কাজ করছি, সবাইকে সব কিছু যে জানতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে এরকম। আর রশিদের কেস কি, নাম্বার অফ কেসেস হয়তো দেখা গেল 30-40টা, মানে ডাকাতি করতে গিয়ে যা ইচ্ছে তাই করতো। হ্যাঁ, অল্প বয়সী ছেলে। হ্যাঁ, আমার মনে পড়ে একজন ট্রান্সজেন্ডারের বাড়িতে গিয়ে ডাকাতি করতে গিয়ে একটা 55 ইয়ার্সের একটা মহিলাকে খাটে বেঁধে তাকে রেপ করেছিল। এই কেস আমরা পেয়েছিলাম। তো তারপরে যখন তারা গুলি চালাবে পুলিশের ওপরে, বোম চালাবে, তো তাহলে অ্যাজ এ পুলিশ অফিসার কখনও সুযোগ পাবো তাকে ধরে নিয়ে গিয়ে আমি কোর্টে প্রডিউস করব, এটা অ্যাজ এ পুলিশ অফিসার আমি অন্তত মেনে নিতে পারিনি। আমি হিউম্যান রাইট ভায়োলেশন করি না, আমি হিউম্যান রাইট মেনেই কাজ করব। কিন্তু আমাদেরও তো বাঁচার অধিকার আছে, আমাদেরও তো সমাজের জন্য কাজ করার অধিকার আছে। তো সেটা তো আমরা আইন মেনেই করি, আমরা তো বেআইনি কাজ করতে চাই না। কিন্তু ক্রিমিনালরা তো কোনো আইনই মানবে না, তারা ডাকাতি করছে, তারা রেপ করছে, তারা পুলিশ ধরতে গেলে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে। তো সেখানে পুলিশকে তো তাদের লাইফ সেভ করার জন্য তো রিটালিয়েট করতেই হয়। এই এত কিছু করলেন, এরপরে
কি কোথায় পোস্টিং হলো? এরপরে আসানসোল তো থেকে বেরিয়ে। আসানসোল নর্থ হলো, তারপরে রানীগঞ্জ হলো, রানীগঞ্জে একটা এনকাউন্টার হয়ে গেল। এরপরে আমি পোস্টিং পেলাম রানীগঞ্জ থেকে কাটোয়া। আচ্ছা, মানে ডিস্ট্রিক্ট চেঞ্জ হচ্ছে না হ্যাঁ, আপনার? কাটোয়া হলাম। তো কাটোয়াতে আমি যাইনি, কারণ আমার মিসেস তখন উইমেন্স সেলে আছে আসানসোলে, আচ্ছা। আমি কাটোয়ায়। ইয়াং লাইফ, আমি ছেড়ে যেতে চাইনি ওকে। তো আমাকে বলল যে তুমি, আমি আর সেই সাহেবের নাম নিচ্ছি না, তো সাহেব বলল যে তাহলে তোমাকে পুলিশ লাইনে তোমার হয়ে যাবে পোস্টিং। আমার পুলিশ লাইনে হয়েছিল, আমার কোনো ব্যাপার ছিল না। পরে আবার একজন সাহেব এলেন, বললেন আরে পান্ডে তুমি পুলিশ লাইনে কেন? তারপর উনি এসপি হয়ে এসেছিলেন। তারপরে উনি আবার আমাকে একটা কাজ দিলেন। তার আগে ব্রিফিং করলেন আমাকে যে তুমি এরকম পোস্টিং হলে যাও না, তুমি তোমার এত ঘমন্ড। তো আমি বলেছিলাম না স্যার, এটা আপনাকে মিসরিপ্রেজেন্ট করেছে কেউ, আমি ওরকম না, আমি কাজ করতে চাই, কিন্তু ওয়াইফ বাচ্চা ছেড়ে কাটোয়াতে যাব, তো আমার মিসেসও তো চাকরি করে, তাহলে তাকেও তো বদলি করতে হবে ওখানে ওমেন সেল বা কোথাও, নাহলে আমার ফ্যামিলি লাইফটা তো পুরোটাই ডিস্টার্ব হবে। এমনিতে তো ফ্যামিলিতে টাইম দিতে পারি না, রাত 2টো 3টেই ফিরতাম, ও রান্না করে, ও অফিস করার পরে। এটাও তো আবার সবসময় সম্ভব নয় যে একসঙ্গে থাকবে। না, একসঙ্গে সামনে না, তখন বাচ্চাটা ছোট ছিল, তো মেয়ে ছোট ছিল আমার। দিয়ে তারপরে আপনার আমি কিছুদিন পুলিশ লাইনে যা হয় আর কি, কিন্তু তখন অলরেডি আমি বর্ধমানে একটা পরিচিত নাম, সবাই খুব ভালো ব্যবহার করত, জুনিয়ররা আমাকে খুব ভালোবাসতো এবং ওরা খুব আমাকে যেখানেই থাকতাম না কেন খুব সম্মান করত। তো আমি সবসময় জুনিয়রদের খুব সাপোর্ট পেয়েছি। তো ওরা তারপরে আবার আমি একটা কাজ দিয়েছিল, যেটা এখানে আমি অকপটে বলতে পারবো না, একটা কাজ, সেই কাজটা করলাম। করার পরে অপারেশন, সেটা একটা থানার অপারেশন, আসানসোল দুর্গাপুর নিউ টাউনশিপে, ঠিক আছে। সেই অপারেশনটা করলাম। সেই অপারেশন করার পরে মানে তাতে কি কোনো ক্রিমিনাল ধরা বা ইয়েতে কিছু না, এটা ডিপার্টমেন্টের নিজস্ব একটা অপারেশন, এটা করলাম, একটু ক্লিন আপ করলাম আর কি ওই জায়গাটা। আমাকে হয়তো ট্রাস্ট করেছিল সাহেব, আমাকে যিনি বড় সাহেব ছিলেন উনি ট্রাস্ট করেছিলেন, বলেছিল যে এটা তুমিই পারবে। আমি অনেককে পাঠিয়েছি, ওরা ফিরে চলে এসেছে। কোনো একজন সিনিয়র অফিসারের না, তো তারপরে ট্রাস্ট করলো, আমি তারপরে ট্রাস্টটা রাখলাম সাহেবের, এবং উনি আমাকে বললো যে তুমি, হঠাৎ দেখলাম আমি আসানসোল নর্থ, আসানসোল এনটিএস থেকে, দুর্গাপুর এনটিএস থানা থেকে, নিউ টাউনশিপ থেকে উনি আমাকে অরবিন্দ থানায় করলেন। তো অরবিন্দ থানায় ওসি হওয়াটা খুব প্রেস্টিজিয়াস ছিল তখন, তো খুব বড় থানা এবং খুব প্রেস্টিজিয়াস। তো অরবিন্দ থানায় আমি থাকলাম। অরবিন্দ থানায় অন্য ধরনের চাকরি টাউনশিপে, কিন্তু ওখানে আপনার ছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মাফিয়ারা ছিল ওখানে। যখন অকশন হতো তখন ফিজিক্যাল অকশন হতো, তখন তো আর ওই ল্যাপটপে কম্পিউটারে হতো না, অনলাইন হতো না, অকশন হতো না। তো তখন ওই ক্রিমিনাল গ্যাংরা ছিল দুর্গাপুরে তৈরি, ওটাও একটা র্যাকেট, এবং ওরা হাওড়া থেকে এই যারা বড় বড় বিজনেসম্যানরা এখান থেকে উঠতো তাদেরকে থ্রেট করতে করতে নিয়ে যেত যে আপনি নেবেন না, আপনি নেবেন না, কারণ ওরা ওদেরকে এনগেজ করতো কোনো বড় যারা অকশন নেওয়ার লোক, তারা হাওড়ার কিছু ক্রিমিনালরাও ছিল, তারা এনগেজ করতো। তো এই গ্যাংটার কাছে, প্রত্যেকের কাছে খুব সফিস্টিকেটেড আর্মস ছিল, আমার কাছে খবর ছিল। এই গ্যাংটা কিন্তু লোকাল পলিটিক্যাল পার্টি এবং কিছুটা থানার নিচু কিছু অফিসার বা কনস্টেবলদেরকে সেটিং করে কাজটা করতো। তো এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। তো আমি চ্যালেঞ্জগুলো নিতে ভালোবাসতাম। আমি মনে করতাম যে আমি যে কাজটা করব যেন সেটা পাবলিকলি একটা ভালো মেসেজ পৌঁছায় এবং পাবলিকের যেন ভালো হয়। তো এই ক্রিমিনাল গ্যাংরা তো শুধু টাকা রোজগার করতো না, সেই অবধি করলে তো ঠিক ছিল। এরা আর্মস রাখবে, এরা অন্যান্য নোংরামিও করবে, তারপরে যাকে ইচ্ছে একটা দুটো মেরেও দেবে, সাফ করে দেবে যদি ওর কোনো গ্যাং তৈরি হয়। তো এরকম দু একটা মার্ডার হতো। তো এই গ্যাংটা শেল্টার কোথায় ছিল? তখনকার যে পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি ছিল, তার অফিসের নিচে বেনাচিতিতে। আচ্ছা, তো তাদের তো একটা শেল্টার। পাবলিক জানতো নাকি শুধু পুলিশই জানতো? পুলিশ জানতো, পাবলিক জানতো যে একটা শেল্টার। এরাই আবার ডিউরিং ইলেকশন মাসল পাওয়ার হিসেবে কাজ করবে। তো এই জন্যই তো ক্রিমিনালদের ইন্ডালজেন্সি দেওয়া। তো তাহলে পরে তারা তখন, আমি যদি হিট করি তো আমার তো একটা নিজস্ব, আমি বলেছি না যে পুলিশিংটা খালি তো ভিজিবল পুলিশিং হয় না, একজন অফিসার, দক্ষ অফিসার ইনচার্জ
ভিজিবল পুলিশিং করে, তার সঙ্গে আরেকটা পুলিশিং থাকে, ব্যাক অফ দ্য এতে আরেকটা পুলিশিং চলতে থাকে, সেটাই আসল টেকনিক্যাল, তাকে বুঝতে সেটাই হবে। আসল। সেটা আমি বলেছি না প্রথমে যে যার যেটা ক্যালিবার তার উপরে ডিপেন্ড করে, ঠিক। সেটাই আসল। তো সেই করে আগে তো আমাকে জানতে হবে হু আর দ্য পার্সনস। প্রথমেই যদি মেসেজ চলে যায় যে এদেরকে আমি আটকাতে যাচ্ছেন, হ্যাঁ। আনটাচড করে রেখেছি, তা তো আমি ইনফরমেশনও পাবো না, কারণ যারা যদি থানা লেভেলেও কেউ ইনভলভ থাকে তাহলে তারাও দেবে না, না। আর ক্রিমিনাল গ্যাংটাও অ্যালার্ট হয়ে যাবে। তারপর কি হলো বেনাচিতির ওখানে? তো সেখানে ওই গ্যাংটার ভেতরে ঢুকলাম, ঢুকে ওদের ভেতর থেকেই লড়াই করে খবর পেলাম, এবং খবর পেয়ে প্রচুর আর্মস অ্যান্ড অ্যামুনিশনস পেলাম, এবং আমি রেড করে তাদেরকে নিয়ে গেলাম, এবং তাতে একটা লেভেল থেকে হয়তো বাধা এলো, আর একটা লেভেল থেকে অ্যাপ্রিসিয়েশন এলো পলিটিক্যালি। এটাও তো হয়। তা সবসময় সাপ হ্যাঁ, মানে ভালো সাপ এবং আর খারাপ। লুডোর না যে না, পুলিশে সবাই যেমন ভালো নেই, একটা কিছু পোর্শন থাকে, রাজনৈতিক পার্টিরাও তো তাই। তো তাতে ভালো কাজের জন্য ভালো সাপোর্ট এখনও বেশি আছে বলেই তো সমাজটা চলছে, নাহলে তো একেবারে চলতো না। তথাকথিত সিআইডির এসওজি আমাদের রাজ্যে শুধু নয়, এই দেশের অন্যতম বড় রিকভারি। এখনকার দিনের অনেকেই হয়তো জানেন না, জানবেন না, বুলেট প্রুফ জ্যাকেট, পেন গান, আর্মস, অ্যামুনেশন এত হিউজ পরিমাণ আজ পর্যন্ত কোথাও হয়নি। কি হয়েছিল ঘটনাটা? এটা তখন সিআইডিতে আমি জয়েন করেছিলাম, কারণেই জয়েন করেছিলাম, কারণ আমি জঙ্গলমহল অপারেশনে গেছিলাম, রসিকনগর ক্যাম্পে ছিলাম 6 মাস। তারপরে ওখান থেকে মনে হলো যে এত কাজ করি ফিল্ডে, তারপরেও ফিল্ড ভালোবাসি আমি, হ্যাঁ, তো ফিল্ড ভালোবাসি, তারপরেও এত বার ট্রান্সফার, এত হেকেল, এত বিভিন্ন রকম মানসিক অশান্তি। তো বাচ্চাগুলো তখন ছেলেও হয়েছে, এবং ছেলে মেয়ে দুজনেই সাউথ পয়েন্টে পড়াশুনো করে, মিসেস তখন আইবিতে পোস্টিং। তো আমার একটু বাড়িতে আসতে ইচ্ছে করলো। তো আমি আমার যারা সাহেব ছিলেন, আমি সব সময় আমার সুপিরিয়র ওরিয়েন্টেড চাকরি করেছি, তাদের গাইডেন্স, তাদের সব কিছু আমি পেয়েছি, ভীষণভাবে ভালোবাসা পেয়েছি। তো আর আমি লাকি যে আমি খুব ভালো ভালো সাহেবের আন্ডারে চাকরি করেছি, যাদের আমাকে আমি তাদের 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 আজও পর্যন্ত তাদের সঙ্গে আমি টাচ রাখি, বা আমি চেষ্টা করি তাদের সঙ্গে সম্পর্ক রাখার। তো তখন আমি এসেছিলাম, আমার তো বড় সাহেব ছিলেন রাজীব কুমার সাহেব, ওনাকে এসেই প্রথম বললাম, আর সোমেন মিত্র সাহেব ছিলেন তখন ডিআইজি সিআইডি, ওনাদের বললাম যে আমি স্যার আর জেলায় চাকরি করব না। বললো না, তুমি করতে পারবে না, তুমি এখন চলে আসো, বলে আমাকে সাহেবরা করে দিয়েছিলেন পোস্টিং, এবং আমি এসওজিতে পোস্টিং পেয়েছিলাম। তো এসওজিতে পোস্টিং পাওয়ার পরে, এসওজি একটু বলে রাখি মাঝখানে, স্পেশাল অপারেশন গ্রুপ অফ সিআইডি। তখন তো ধরুন এসটিএফ হয়নি, কিছু হয়নি তখন। আমরা এসওজি, ডিআইজি অপারেশন ছিলেন রাজীব কুমার সাহেব, উনি আমাদেরকে পুরো নতুনভাবে আবার তৈরি করলেন, জেলার চাকরি আলাদা, সিআইডির চাকরি আলাদা। কিন্তু অপারেশনটা কি হয়েছিল? খুব এনজয় করেছিলাম, এবং এই অপারেশনটা অদ্ভুতভাবে একটা কল মনিটরিং হচ্ছিল। তো একদিন কলটা আমরা শুনতে পেয়েছিলাম, সময়টা 2010-এর আগে। হ্যাঁ, মানে যে সময় আমাদের রাজ্যে জঙ্গলমহলে মাওবাদীরা কাজ করছে, তার আগে নন্দীগ্রাম হয়ে গিয়েছে, ফলে আর্মস অ্যামুনিশনের উপরে একটা মনিটরিং আলাদা করে চলতো। একদম। তো তারপরে সাহেবকে ইনফরমেশনগুলো আমরা বললাম, সাহেব তো আবার শুনলো মনিটরিংটা, সাহেব তো সব নিজেই করতেন। আচ্ছা, দিয়ে বললো যে মনিটরিং মানে হচ্ছে কোনো ফোনে আড়ি পাতা। হ্যাঁ, আমরা ফোন পাচ্ছিলাম, এরকম ফোনে পাচ্ছিলাম আর কি, কোনো ক্রিমিনালদের সঙ্গে কথোপকথন সেটা শুনছি। হ্যাঁ, তো তাতে আর্মসের একটা যে মুভমেন্ট হচ্ছে, আমরা এটা সিআইডিতে তখন এটা পাচ্ছিলাম। তো এরপরে সাহেব বললো ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরো কেন? হ্যাঁ, সাহেব বলতেন যে সিআইডি সবসময় বড় কাজ করবে, সিআইডি একটা আর্মস ধরে কি করবে, সিআইডি বড় কনসাইনমেন্ট ধরবে, বড় কিছু করবে। তোমরা দেখো, আরও স্টাডি করো যে অরিজিনালি মালটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে ডিসপ্যাচ হচ্ছে, কত বড় মাল নিয়ে আসছে, একটা আনছে না 10টা আনছে, এইভাবে দেখো। তো বেশ কিছুদিন ধরে ওটা করে আমরা তো ছটফট করছি যে কবে আমরা ধরবো এরকম। তো ট্রানজাকশন হয়েছে, কিন্তু কতটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। তো যাই হোক, একটা টাইমে সাহেব সব কিছু তো সাহেব গ্রিন সিগন্যাল দিলেই হবে।
তো সাহেব গ্রিন সিগন্যাল দিল, তো একটা টিম ফর্ম হলো। তখন খুব ভালো অফিসার ছিলেন আমাদের ইন্সপেক্টর সমর দাস সাহেব। তারপরে তখন জাস্ট হিমাদ্রিদেরা বেরিয়ে গেছে এসওজি থেকে, আমরা আছি, আমি, পল্লব, তারপরে স্বরূপ, আরও অনেকে, আরও কিছু ভালো কনস্টেবলও ছিল তখন। তো এরপরে সেই টিম নিয়ে আমরা গেলাম বাগুইআটিতে, এবং বাগুইআটিতে গিয়ে, বাগুইআটি থানার আন্ডারে, কিন্তু জায়গাটা বোধহয় রাজারহাট ঘাসা, রাজারহাট ঘাসা, অশ্বিনীনগরের, হ্যাঁ এরকম জায়গায় গিয়ে তো একটা অফিস দেখছি, মানে ঢুকলাম আমরা, অত এলাবোরেটলি বলছি না, একটা অফিস দেখলাম। অফিসে দেখছি আলমারি, বড় বড় আলমারি 3-4খানা। তো আলমারি, টেবিল, নর্মাল অফিস, আমরা তো বুঝতে পারছি না। তো এই আলমারিগুলো খোলা হলো, 3তলা বাড়ি। তো বললো এই ভদ্রলোক, আমরা খোঁজ নিলাম, বললো ভদ্রলোক ভেড়ি আছে, মাছের ভেড়ি আছে। একটা ভদ্রলোকের বাড়িতে গেছি এতগুলো টিম নিয়ে, আর যদি কিছু রিকভারিও না হয় তাহলে তো মানে খুব সম্মানের ব্যাপার, এটা তো ফেলিওর আমাদের, আর এটা তো করতে মানে হলে পরে সেটা একটা মানে বাজে বার্তাও যায়। তো আমরা গিয়ে এরকম খুঁজছি, বললাম আলমারিগুলো খুঁজুন। আলমারি খুঁজতে গিয়ে প্রথমটাতে তো ফাইল বেরোলো, তারপরে দেখছি মানে সেই বুলেট প্রুফ জ্যাকেট, বিভিন্ন রকমের বন্দুক, বন্দুকের দোনলা, সিঙ্গল ব্যারেল, পেন গান, তারপরে পেন গানটা একটু কিরকম একটু বুঝিয়ে দাও তোমার পকেটের পেন থেকে। হ্যাঁ এইরকই, জাস্ট এইরকম একটা পেন, হ্যাঁ এটা মানে পেতলের একটা, এবং সেটাতে যদি গুলি, ছোট গুলি, সেগুলো ঢুকিয়ে যদি এই ডিস্টেন্সে মনে করুন আমার সঙ্গে, হ্যাঁ একদম আমি সিআইডি থেকে গিয়ে আইবিতে এটা ডেমো দিয়েছিলাম, আমাকে সিআইডি থেকে পাঠানো হয়েছিল। পেনটা কিরকম? তো পেনটা এরকমই, তো এইরকম ভাবে একটা এরকম করলে এটা করলে গুলিটা গিয়ে একদম যেখানে মারবার ইচ্ছে হবে সেখানেই লাগবে, মানে এবং মারা যাবে মিনিটের মধ্যে। হ্যাঁ এরকম এই কথা বলতে বলতে পেন গানে যদি কেউ চালিয়ে দেয় তাহলে সে মারা যাবে, ঠিক জায়গায় লাগলে পেনিট্রেট করবে জোরে গিয়ে। কারণ সিআইডিতে আমরা যখন আইবিতে গিয়ে ওটা ডেমো দিয়েছিলাম, তখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ওটা দেখা হয়েছিল যে কতটা ওটা পেনিট্রেট করছে, একটা তো ক্ষমতা, পেনিট্রেটিং পাওয়ার গুলিটার। আচ্ছা, মানে বডি তৈরি করে, একটা বডির মতো আমাদের যেমন চামড়া, হাড় থাকে, সেরকম একটা মানুষের বডির মতো তৈরি করে সেখানে দেখা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল মানুষ মারা যাবে। হ্যাঁ, পরপর যদি 2-3টে মেরে দেয় তাহলে ভাইটাল অর্গানে লাগলে তো মারা যাবেই। তো এই পেন গান ছিল তৈরি, এটা তো ক্রুড ছিল, কিন্তু আমার মনে হয়েছিল এগুলো মানে সবই হ্যান্ডমেড। হ্যাঁ, এগুলো আমি বলতে পারবো না যে সেটা মেড ইন, ওরা লিখে রাখে অনেক কিছু, কিন্তু সবই আমরা আর্মস দেখলেই বলে দেবো যে কোনটা দেশি আর্মস বা দেশি ম্যানুফ্যাকচার, কোনটা সত্যিই বিদেশি। এটা আমরা বলার মতো ক্যাপাসিটি অনেক পুলিশ অফিসার যারা কাজ করে পেয়েছিলেন ওখানে বুলেট প্রুফ জ্যাকেট পেয়েছিলাম, গানস পেয়েছিলাম, 5-6 হাজার গুলি পেয়েছিলাম, বিভিন্ন রকমের গুলি, মানে AK-47 গুলি থেকে আরম্ভ করে, ইনসাসের গুলি থেকে আরম্ভ করে, এরকম বিগ সাইজের গুলি পেয়েছিলাম বিভিন্ন। হ্যাঁ, LMG-তে না, LMG ছাড়াও আরও কোনো কী ধরনের বন্দুকে চলে আমি ওটা নিজেই জানি না। তো এই 5-6 হাজার গুলি, মানে আমরা তো মানে সিজ করতে সিজার লিস্ট বানাতে মানে পাগল হয়ে গেছিলাম। দিয়ে এই হিউজ, তারপরে ওই ভদ্রলোককে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করার পরে ওই কেসের প্রথমে আমি আইও ছিলাম, তারপরে পরবর্তীকালে আরও কিছু সেকশন অ্যাড হলো, তার জন্য একজন ইন্সপেক্টর লেভেলে, তো তখন রশিদ সাহেব হয়েছিল ডিএসপি লেভেলে আইও। পরে ট্রায়াল হয়েছিল ওটা, এবং ট্রায়াল হয়ে বারাসাত কোর্টে কেস হয়েছিল এবং 5 বছরের সাজা হয়েছিল। কারণ আর্মসের তো আপনি জানেন যে ম্যাজিস্ট্রেট ট্রায়াবল কেস, কিন্তু আরও সেকশন লেগেছিল, কিন্তু সেগুলো প্রুভ হয়নি, কিন্তু পজিশনটা প্রুভ হয়েছিল। ওই কেসটায় একজন অ্যাকিউজড, মানে এই আর্মস প্রকিউরমেন্টের একজন অ্যাকিউজড, সে নিখোঁজ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আমরা শুনেছিলাম, কিন্তু জানি না। আর এই আর্মসটা তো মানে খুব বড় কনসাইনমেন্ট, এবং এতে ধরুন একটা আরও লোকজন ইনভলভ, এবং এর কিছু পোর্শন অফ আর্মস আমরা আরেকটা পিওতে পেয়েছিলাম, সেখানেও একটা কেস হয়েছিল, 2টো জায়গায় পেয়েছিলাম। ঠিক, পরবর্তীকালে রেড করে আরও একটা জায়গাতে আমরা আর্মস পেয়েছি, এবং সেই বাড়িরই সেই ঘরটারই যে মালিক, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই আর্মসটা আপনার কি মনে আছে কারা পাঠিয়েছিল এবং কাদের জন্য পাঠিয়েছিল? আমরা তখন যতটা খবর পেয়েছিলাম যে জঙ্গলমহলের দিকে এটা যাচ্ছে, এবং হয়তো পার্টিকুলারলি কোনো ক্রিমিনাল গ্যাং বা যারা তখন
রাজনৈতিকভাবে জড়িত তাদের কাছে যাচ্ছিল বলে আমরা চার্জশিটে ইন্ট্রোগেশনে পেয়েছিলাম, কিন্তু এগুলো তো চার্জশিটে ওগুলো তো উল্লেখ করতে পারিনি, কারণ আমি তো বলেছি যে পুলিশ ততটুকুই লেখে কাগজ কলমে যতটুকু তার এভিডেন্সিয়াল ভ্যালু। পুলিশ যতটুকু লেখে এভিডেন্স থাকে, সমস্ত কিছু রেখেছে, কিন্তু রিটায়ার করার পর আফটার রিটায়ারমেন্ট তিনি এই আমাদের সামনে এসে বলেন না কেন পুরো সত্যিটা? সত্যিটা তো মোটামুটি বলে, এখন কিছুটা বলে না। কারণ কি, আপনি যে ধরনের প্রশ্ন করছেন সেটাতে কোন পার্টির লোক ইনভলভ এটা তো আমি প্রুভ করতে পারিনি, কিন্তু আমরা জানি যে একটা জায়গায় যাচ্ছে। অনেক কিছুতে এরম থাকে যে আমরা জানি মাওয়িস্টদের জন্য যাচ্ছিল না তো? না, পশ্চিম মেদিনীপুরে যাচ্ছিল না, এটুকু বলতে পারি। এটুকু বলতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাদের সঙ্গে লড়ার জন্য যাচ্ছিল কি? হ্যাঁ, অ্যাজাম্পশন। হ্যাঁ, অ্যাজাম্পশন। আমরা কার কাছে যেতে পারে মেবি সেটা দর্শকরা বিচার করবে। হ্যাঁ, আমিও আর প্রশ্ন করছি না এই ব্যাপারটায়। হয়ে গেল এসওজি এরকম বেশ কয়েকটা অপারেশন করলেন, প্রচুর আর্মস অ্যামুনেশন এবং আরও কিছু। এসওজিতে দেখুন, পুলিশে একটা কথা আছে যে মার্ডার আমরা প্রিভেন্ট করতে পারি না, কে কাকে মার্ডার করবে এটা আমরা জানি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে, মানে যেগুলো টার্গেট করে সেগুলো। একটা ঘটনা ঘটেছিল, একদিন খবর এলো একটা সোর্সের মাধ্যমে, ম্যানুয়াল সোর্স, সে বনগাঁর দিকে থাকে, খুব ভালো সোর্স। তো সে খবর দিল যে স্যার একটা লোক মার্ডার করার জন্য একটা ক্রিমিনাল গ্যাংকে ঘুরছে, একটা এলআইসি এজেন্টকে মার্ডার করবে বলে। আচ্ছা। তো আমরা সঙ্গে সঙ্গে গিয়ে, আমি গিয়ে, এটা আমার সোর্স ছিল, আমি গিয়ে বললাম ডিআইজি সাহেবকে যে স্যার এরকম। তো প্রথমে সাহেব বলল সত্যি, তারপরে মারার জন্য, হ্যাঁ, যে তারপরে সাহেব তো না করতেন না, অনেক বড় হৃদয়ের মানুষ। তো সাহেব বলতো ঠিক আছে চলো, দেখো, মানে সাহেব দেখতো যে ছেলেরা কাজ করতে চাইছে, কাজ করুক, দেখি কি ডেভেলপমেন্ট হয়। তো সব পুরো লজিস্টিক সাপোর্ট থেকে আরম্ভ করে সব কিছুই দিতেন, আর খুব উৎসাহ দিতেন যে আরে তুমি এটা দেখো না, তুমি এটা নিজে এগিয়ে নিয়ে যাও। তো এরকম আমি আমার সোর্সকে বললাম যে তুই কী করে খবরটা পেয়েছি? তো ও বললো যে যে ছেলেটার বাড়িতে ভাড়া থাকে সেই ছেলেটা আমাকে বলেছে যে এরকম দাদা দেখো না, একজন এলআইসি এজেন্ট ওকে চিট করে নিয়েছে, তো ওকে যদি এই মারবে বলছে, তো এটা তুমি একটা এখানে আমাকে আন্ডারওয়ার্ল্ডে কাউকে যোগাযোগ করিয়ে দাও। এরকমভাবে ওই সোর্সটা সেরকমই, কেউ জানতো না ও আমার সোর্স, কিন্তু সে আমার সঙ্গে একটা খুব ভালো সোর্স, মানে একদম অন্য কাজ করতো কিন্তু খবরগুলো দুর্দান্ত রাখতো, ওই হাবড়া সাইডে থাকতো। তাই বললাম তুই নিয়ে নে সুপারিটা। সুপারি নিয়ে নে বললে তো হলো না, সেটাকে ডেভেলপ করতে হবে। সেটা ডেভেলপ করতে গিয়ে ও সত্যিই মার্ডার করাতে চাইছে কি না, না একটু কথার কথা বলছে। তো ওকে বলল যে ও সুপারিটা নিয়ে বলল যে 2 লাখ টাকায় মার্ডারটা করব। তখন ও বলল, তখন ওকে আমি বললাম যে তোরা বল যে অ্যাডভান্স দিতে হবে। তো ও অ্যাডভান্স 50,000 দিল। তখন আমরা বুঝলাম যে ও শিওর শট ও করতে চায়। তো 50,000 আমি বললাম যে এখন নিবি না, 50,000 দিতে রাজি হলো, এখন নিবি না, পরে অ্যাট দি ডে অফ আমরা যেদিন অ্যাকশনটা করব সেই দিন করবি। দিয়ে তারপরে ওর সঙ্গে কথন করে তারপরে ও বলল যে আমি ক্রিমিনাল গ্যাংকে পাঠিয়ে দিয়েছি ওকে মারার জন্য বলে। ওই যে লোকটা এলআইসি এজেন্ট তাকেও বললাম যে অনেক ভালো ভালো তো কাজ করছেন, আপনাকে বডি ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, তো আপনি আমাদের গাড়িতে উঠুন। গাড়িতে উঠলো। আমি বললাম যে আমরা আপনাকে মানে ফলস মারধর করব এবং সেইটা আপনি চিৎকার চেঁচামেচি করবেন, কারণ যে লোকটা বসে আছে সে বলেছে যে ওকে তুলে নিয়ে আগে মারবেন, তাকে কষ্ট দেবেন, তারপরে যেন মার্ডারটা হয়, এরমভাবে বলেছে। তো সেইভাবেই আমরা নাটকটা তৈরি করলাম এবং ওইটা যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন যে সুপারিটা নিয়েছে সে বলেছে তুমি টাকাটা দিয়ে দাও। তখন ও 50,000 ওকে দিয়েছে। তখনই আমাদের একটা টিম গিয়ে ওদেরকে ধরেছে এবং ওই 50,000 সিজ হয়েছিল। ওটা সিজ হলো যে এটা সিজ হয়ে এইভাবেই আমরা পুরো কেসটাকে। একটা আমাকে জিনিস বলুন, সেটা হচ্ছে কেউ আমি যদি অ্যাজিউম করি আমি আপনাকে মার্ডার করব বা রাম শ্যামকে মার্ডার করবে, তো সেক্ষেত্রে কেস হয় না? সেক্ষেত্রে তো সুপারি দেওয়ার জন্য কেস হচ্ছে এবং কোন সেকশনে সেই সময় পুরনো সেকশনে মনে পড়ছে না, মানে সিজ হয়েছিল টাকাটা, অ্যাটেম্পট টু মার্ডার তো হবে, কেস হয়েছিল, বেল হয়ে গেছিল পরবর্তীকালে।
তো এটা একটা মজার ঘটনা হিসেবে। এরম একটা ঘটনা যে এরমও হয় আর কি, অনেক রকমের কেস আছে তো। আর সাহেব তো সব রকমের কেসেই এন্টারটেন করতো, ঠিক। এরকম একটা ঘটনা এরপরে এসেছিল আর কি। শ্রীরামপুর। এরপরে প্রমোশন পেলাম। হ্যাঁ, প্রমোশনের মধ্যিখানে কিছু হ্যারাসমেন্ট হলাম। কেন? কারণ আমার হয়েছিল, আমার বিরুদ্ধে একটা ভিজিলেন্স হয়েছিল। আমি আসানসোলে চাকরি করেছিলাম, তো আমি অনেকের তো ক্ষতি করেছি, তো ভিজিলেন্স তো হবেই। এটা তো ঘটনা। হ্যাঁ। আসানসোলে যারা চাকরি করে, হ্যাঁ। আসানসোলে যারা বিভিন্ন থানায় ওসি থেকেছে, তারা কোটি কোটিপতি নাকি? সেটা আমি বলতে পারবো না কে কোটিপতি কে লাখপতি, কিন্তু আমার ভিজিলেন্স হয়েছিল এটুকু বলি। ধনী তো এটা বলতে পারবে, হ্যাঁ। প্রচুর ধনী। হ্যাঁ, আসানসোলে তো যারা আপনি চাকরি তো করে, বলেছেন যে আমরা সব কিছু লুকিয়ে কথা বলি রিটায়ারের পরে। আমি তো বললাম ভিজিলেন্স হয়েছে, 10 বছর চলার পরে একটা ফোঁটা কোনো কিছু প্রুভ করতে পারলো না, এবং ইউ আর এক্সোনেটেড ফ্রম অল চার্জেস, এই লেখা আমার কাছে আজকে আছে। তো কেন প্রুভ করতে ডিপার্টমেন্টই পারলো হলো না? ভিজিলেন্স। ভিজিলেন্স ডিপার্টমেন্ট তো ভিজিলেন্স করে না, ভিজিলেন্সের আলাদা হ্যাঁ, এ মানে আছে। আমি বলছি ডিপার্টমেন্ট থেকেই মানে এটা হ্যাঁ, তো হয়েছে। আমি যখন আইসি শ্রীরামপুর, হুম। তখন হঠাৎ এইসবের ভিজিলেন্স হয়েছিল। পরবর্তীকালে আপনি জানেন কেন? আমি নাকি একটা 18 মোটরসাইকেল, যেটা আমার খুব প্রিয়, আজও আছে, এটা আজও বালিগঞ্জে বাড়ির নিচে আছে, ওটা আজও চালাই আমি, সেটা WNP 18, ওটা নাকি আমি উইদাউট পারমিশন কিনেছিলাম। এটার জন্য ভিজিলেন্স হয়েছিল। কোনো কিছু পেলো না যখন, ডিসপ্রপোর্শনেট প্রপার্টি, তখন আমি তো এখনও আজও পর্যন্ত বাবার বাড়িতেই থাকি। আর বাবা গত হয়েছেন আজ 4 মাস আগে। তো আমি তো বালিগঞ্জে, আমাদের ওটা 68-এর বাড়ি। লজ্জা লাগেনি? লজ্জা লাগেনি মানে, আমি তো জানতাম আমি জিতবো, কারণ ওরা তো আমার মুর্শিদাবাদের বাড়িতে গেছে। মুর্শিদাবাদেও আমাদের লিচু বাগান আছে, আম বাগান আছে, দেখে ঘুরে এসছে। ওখানে যখন জিজ্ঞাসা করেছে, আমার এক কাকার সঙ্গে দেখা হয়েছিল, বলেছে কেন এসছেন, তথাগত সম্বন্ধে কী খোঁজ নিতে চান? বলেছে যতটা দেখা যাচ্ছে এখানে বাগান লিচুর, সব ওদের। আজকে তো আমাদের জেনারেশন আফটার জেনারেশন আমরা মুর্শিদাবাদে বাস। তো আজকে বালিগঞ্জে বাড়ি 68-এর। তো আমার তো তখন কোনো বাড়িও ছিল না, এবং আমার কোনো জমিও ছিল না। আমি আমার ওয়াইফ দুজনে চাকরি করি, বাবার কাছে থাকি, জয়েন্ট ফ্যামিলিতে বড়, আমাদের ব্যবসা আছে, আজকে আমাদের দোকান আছে। তো আমাদেরই তো ভিজিলেন্স হবে। ভিজিলেন্স তো এরকম অফিসারের হাজার হয়েছে, যারা ভিকটিম হয়েছে। সবাই তো লড়তে পারে না, সবার সেই লড়ার ক্ষমতাটাও থাকে। ছেলেমেয়ের সামনে যখন ভিজিলেন্সের কথা শুনলো, তারা তখন ছোট ছিল, তারা জানতো, তারা তার বাবাকে এবং মাকে হিরোইক ইমেজেই দেখেছে সব সময়। বাবা এবং মা দুজনে যে ভালো পুলিশ অফিসার, এই ইমেজ তাদের কাছে প্রথম থেকেই জীবনের ওরা থাকতে থাকতে পেয়েছে। এবং লোকজন, ধরুন আমরা তো শুধু একা নই, আমার ছেলে মেয়ে না, আমার তো আত্মীয় বলতে, আমি চলার পথে আমার থানা চালিয়েছি যখন, তখন অনেক গরিব ফ্যামিলির ছেলে মেয়ে আমার কাছে থেকে গেছে। আমার কাছে একটা বড় ফ্যামিলি, আমার মিসেস তাদেরকে বাড়িতে নিয়ে এসে তাদেরকে বড় করা, তাদেরকে শিক্ষা দেওয়া, পারিবারিক শিক্ষা দেওয়া, দিয়ে তাদের বিয়ে দিয়েছে। এরকম একজনকে মালদাতে বিয়ে দিয়েছে, একজনকে কিছুদিন আগেই তো আমরা রিটায়ার করার আগে একজনের বিয়ে দিলাম। পূজা বিশ্বাস বলে একটি মেয়ে, তাকে আমরা মানুষ করে, এবং তাছাড়া আমার কাছে আরও প্রশান্ত, অমিতাভ, এরকম অনেক আছে, 4-5 জন 6 জন, তাদের ফ্যামিলিগুলো সব আমার সঙ্গেই থাকে, এবং তারা আমার সঙ্গে ছায়াসঙ্গী, এবং আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তারাই থাকে। পুলিশের চাকরিতে সমাজের জন্য যদি কিছু নাই দিলাম, তো আমরা তো বড় কমিউনিটি সার্ভিস দিচ্ছি, এই করছি, আরও কমিউনিটি রাস্তাতে যখন হেঁটে যেতেন, শুরুতে বলেছিলাম যে বাচ্চাকে মা দেখাচ্ছে, ওই যে তথাগত পাণ্ডে যাচ্ছে। যখন ভিজিলেন্স হলো তখন এটাই তো লড়াই। আমি তো জানি, আমি তো আরও কতগুলো জিনিস জানি, যেগুলো হয়তো ক্যামেরার সামনে অন ক্যামেরা বলতে পারবো না। আপনি বলবেন কেন বলতে পারবে না? আমি খুব খোলা মনের ছেলে, কিন্তু আমি সব কিছু বলতে পারি না, এই কারণে সব কিছু তো সবাই নিতে পারে না, সবাই নিতে পারবে না, সেই জন্য বলি না। খুব অকপটে খুব সত্যি কথা বললে তো অসুবিধে। তো তাই জন্য এটাই আপনাকে বলেছি যে যারা বেশি কাজ করবে, যারা মৌচাকে ঢিল মারবে, তাদের হতেই পারে ভিজিলেন্স। আমরা যে জামানায় পুলিশে ঢুকেছি, 90 সালের পুলিশ আমরা, তো ভিজিলেন্স থেকে ক্লিন চিট পেয়ে বেরোনো, এটাও তো একটা অ্যাচিভমেন্ট। আপনার ভিজিলেন্স হলো কত সালে? আমি যখন আসানসোলে ছিলাম, আমার কাছে খবর আছে, আমাদের তো লোক ভালোবাসতো। ভিজিলেন্সের যে অফিসার তদন্ত করছে, সেও তো বলছে যে তথাগত আমি 3 বার তোমার ফাইলটা ক্লোজ করতে বলেছি,
কিন্তু ক্লোজ হচ্ছে না, পলিটিক্যাল রিজনে হচ্ছে না। শুনবো না তাদের কথা, কেন শুনবো? চাকরি তো আমি নিজে পেয়েছি, কলেজে তো পড়াশুনো করে তারপরে চাকরি পেয়েছি। আমি চাকরির পরে তো কোনোদিন পলিটিক্স করিনি, আজকে কেউ বলতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি, আমি যে যে জায়গায় আইসি ছিলাম সেখানে আবার একটা নিজস্ব, আমার নিজস্ব একটা সাপোর্ট আছে। কার? জেনারেল পাবলিকের, ইয়াং ছেলে মেয়েদের। এখন আমি 90 সালে, আজকে রেলপাড়ে আজও আমি যদি যাই, আপনি আমার সঙ্গে চলুন, আমি চ্যালেঞ্জ করে বলছি আমার যে পপুলারিটি ওখানে আছে সেটা অনেক প্রেজেন্ট ওসিআইসিদের থাকবে না। কারণ সেই লেভেলে ঢুকে আমাদেরকে টিউটার করেছিলেন কে? আমাদের মেন্টার কে? রাজীব কুমার সাহেব, সোমেন মিত্র সাহেব, সেই সব সাহেবরাই তো আমাদের এগুলো যে শিখিয়েছে। ডিপার্টমেন্টের হয়ে এই সমস্ত এত কিছু করেছেন, ক্রিমিনাল সাফ করা, ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়েছেন, সেই ডিপার্টমেন্ট যখন ভিজিলেন্স করে তখন ঘেন্না লাগে না? শুনুন, এটাই তো লড়াই। আজকের দিনে এখানে আপনার রিটায়ারমেন্ট, তারপরেও অ্যাট প্রেজেন্ট আমি একটা জায়গায় জব করি এখন। তো সেটাতে যখন সাহেবরা ফোন করে, বলে পান্ডে কেমন আছো, এটা করবে কিনা, ওটা করবে কিনা, তখনই তো রেকগনাইজেশনটা পাই। আজকে আপনিও ডেকে এনেছেন, তো আজকে এটা তো চ্যালেঞ্জ, এটা থাকবে। আমি বলি ভালো পুলিশ অফিসার যদি পাবলিকের দ্বারা, তো আমি ওগুলো তো বললেন, আপনি ডিপার্টমেন্টের ভেতর থেকে তো ধাক্কা খাচ্ছেন। ডিপার্টমেন্টের ভেতর থেকে ধাক্কা, মানে ডিপার্টমেন্ট আমার যারা ইউনিফর্মে লিডারশিপ দিচ্ছে তারা তো ধাক্কা দিচ্ছে না, আর একটা উইং দিচ্ছে, তারা তো আমার সম্বন্ধে অত জানে না, কিন্তু এনকোয়ারি করলো, সব কিছু করলো, ইটস এ কাইন্ড অফ হ্যারাসমেন্ট, কিন্তু মেন্টাল স্ট্রেংথটা আরও বাড়িয়ে দেয়। আমি মনে করি যে বিপদ যত আসবে আমি তত মজবুত হই। আমি ভিজিলেন্সটা এইভাবে লড়াই করেছি, এবং আপনি শুনলে অবাক হবেন, আমি দিনের পর দিন রাত্রে ঘুমোইনি ভিজিলেন্স হলে। আমার মতো অফিসারের যেখানে এত র্যাপো নিয়ে চাকরি করেছি সেখানে আমি ঘুমোইনি, কিন্তু আমার স্ত্রীকে আমি শেয়ার করিনি, ছেলে মেয়েকে শেয়ার করিনি, হয়ে গিয়ে খালাস পেয়ে তারপরে আমি শেয়ার করেছি। আমি জানি যে আমি কোনো দিন এটা কেউ প্রুভ করতে পারবে না, নেই তো, আমি নিজে জানি তো কি প্রুভ করবে। কতটা কষ্ট পেয়েছেন তো? রাতে ঘুমোতে পারেননি তো? রাতে 8-9 বছর 10 বছর অন্য লোক থাকলে সুগার হতো, আজকে তো আমার সুগার প্রেশার কিছুই নেই। কারণ আমি তো বলেছি যে আমি বলি যে যা আসবে নিয়ে নেব, না হলে এত ঘটনা ঘটে জীবনে। আপনি বলুন 6টা কেসের আসামি, ভিজিলেন্স, একবার গুলি খাওয়া, হসপিটালে যাওয়া, তখন মেয়ের 1 বছর বয়স, তারপরে আরও কত জঙ্গলমহলে ফেলে রাখা যাতে ম্যাজিস্ট্রেট গুলি খেয়ে আমরা মরে যাই, সেরকম। এটা তো প্রিভিলেজ ক্লাস থাকেই পুলিশে, যারা অ্যাডভান্টেজ নিয়ে যাবে, আর একটা পুলিশে থাকে একটা বড় অংশ যারা খালি কাজ করে যাবে। এই জায়গাটাই তো ব্যালেন্স করতে হবে, যারা আমাদের লিডারশিপে থাকে তাদের ব্যালেন্স করতে হবে। তারা কিছু কিছু লিডার যারা খুবই ভালো, খুবই দক্ষ, তারা করেন, তারা আমাদের মতো অফিসারকে তুলে নিয়ে আসেন এবং খোঁজেন, এবং বহু আইপিএস অফিসার বলে পান্ডে তোমাদের মতো অফিসারকে কে আছে, আর আমাদের নাম দাও, আমরা ভালো জায়গায় আইসি করব। কারণ আলটিমেটলি মনে রাখবেন যে যারা কাজ করে তাদেরই দরকার ডিপার্টমেন্টকে। অকাজের লোক টাইমিং ভালো লাগবে, এটা তো কোনো অর্নামেন্টাল পোস্ট না। আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের যে রাজনৈতিক কন্ডিশন, তাতে আমরা যে বাতাবরণে থাকি, তাতে ক্রিমিনালরা অলওয়েজ চেষ্টা করবে পলিটিক্যাল বাতাবরণে গিয়ে মাসেল পাওয়ার দিয়ে তাদের দাবদাবাওটা বাড়াতে। পুলিশকে চেষ্টা করতে হবে সেটাকে কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানো। খুব সিম্পল কাজ। একদম। শ্রীরামপুরে কি করলেন? শ্রীরামপুর তো যখন গেলাম তখন দেখলাম 10টা ক্রিমিনাল গ্যাংস। তারপর উত্তরপাড়ার দিকে রমেশ মাহাতো, আর তখন হচ্ছে শ্যামল বেঁচে ছিল, হুব্বা শ্যামল, তারপরে এদিকে ছিল হুলো, কেলো, এদিকে পঙ্খী, এদিকে হচ্ছে গিয়ে আরও অনেকে, বাচ্চা, এইসব গ্যাং ছিল। তো ওদের তো আমি যখন থানায় গেলাম, আমরা যখন কোনো থানায় যেতাম আমি, তো সেখানে আমি গিয়ে চুপচাপ বসে থাকতাম 4-5 দিন, 6 দিন, 10 দিন, যে কী হচ্ছে বোঝার চেষ্টা করতাম, এবং বডি ল্যাঙ্গুয়েজগুলো কোন অফিসারের কীরকম আছে, কে ক্রিমিনালের খবর রাখে, কে জাস্ট এলাম গেলাম চাকরি করলাম এরম আছে, কে খালি কেস তদন্ত নিয়েই ব্যস্ত আর বেশি কিছু দেখে না, কার পাবলিক ডিলিংস ভালো। এবার এই যে প্রপার ইউজ অফ ম্যান পাওয়ার, এটা করতে এবং বুঝতে একটু সময় লাগে। তো তখন নতুন আইসি হলে সবাই আইসির কাছে এসে একটু জ্ঞান ট্যান দিয়ে দেয়,
যে স্যার এটা করবেন, এই জায়গাটা এরকম, এই পলিটিক্যাল, এই ও যে বাতাবরণে বড় হয়েছে। আমি তো আসানসোল দুর্গাপুরে চাকরি করেছি, আমাদের আসানসোল দুর্গাপুরের পুলিশ অফিসাররা যে বাতাবরণে তৈরি হয় খুব দক্ষতার সঙ্গে, আমি অন্য কাউকে ছোট করছি না, কিন্তু এত চ্যালেঞ্জেস আছে আসানসোল দুর্গাপুরে, এবং এত ভালো ভালো অফিসার সাপ্লাই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আসানসোল দুর্গাপুর, যে এটা কল্পনাই করতে পারবেন না। ঠিক। তো সেই জায়গায় শ্রীরামপুরে এলাম, এসে দেখলাম যে খুব ভয়ানক ভয়ানক মার্ডার হয়। একটা মার্ডার দেখলাম যে বারান্দায় মা দাঁড়িয়ে আছে, অটো নিয়ে ছেলে ঢুকেছে, অটো চালক, তাকে বসিয়ে তার মাথার উপরে গুলি করলো, মানে করেছে মায়ের সামনে। মা আমাকে স্টেটমেন্ট দিয়েছিল। তো সেই বডি তুললাম, কোনো হেলদোল নেই, মানে কোনো অ্যাজিটেশন বা কোনো পাবলিক রিসেন্টমেন্ট, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছে শ্রীরামপুরবাসী। তখন আমি বলছি 2010, তখন গভর্নমেন্ট চেঞ্জ হয়নি সেই সময়। ভয়ানক ক্রাইম, এবং প্রত্যেকের কোনো না কোনো জায়গায় একটা লেজুর বাঁধা রাজনৈতিক। এবং তখন একটা পার্টির উত্থান হচ্ছে, একটা পার্টি ডাউন হচ্ছে, তখন মানে আর একটা পার্টি মজবুত হচ্ছে, আর একটা পার্টি, তখন তো বোঝা যায় না যে একদম ডাউন হচ্ছে। তো একটু এরকম, মানে ফলে সব দিকে ব্যালেন্স করে চলছে তখন। আর সেই সময় প্রশাসন সব থেকে ঢিলা থাকে। হ্যাঁ, তো এই সময় আমি গিয়ে দেখলাম যে এদের মানি পাওয়ারটা কোথা থেকে আসছে। তখনও দেখেছি আমি যে মাহেশ অঞ্চলে, যেখানে মাহেশের হ্রদ বিখ্যাত, তার ওই ঘাটগুলোতে নদী বক্ষে পাম্প লাগিয়ে বালি চলছে, সেই বালি উত্তোলন হচ্ছে, সেটা একটা চেন সিস্টেমে জায়গা মতো যাচ্ছে। তারপরে সেই ঘাটে গিয়ে আমি রেড করেছি। সেই ঘাটে গিয়ে রেড করে, কারণ তুমি মার্ডার করেছো এলাকায়, তোমাকে আমি বালিঘাট চালাতে দেবো কেন? আমি তোমার ইকোনমিক কন্ডিশনটাকে হিট করব। আজকে তো যদি মার্ডার না করতো তাহলে বালিঘাট চালাতে দিতেন না। তখন আমি নতুন গেছি, তুমি মার্ডারও করবে, বালিঘাটও চালাবে, ব্যবসাও করবে। আমি বালির লিগালিটি আছে কি কতটা আছে, ওরা তো একটা লিগাল কাগজ সামনে রাখেই, কিন্তু পেছনের দিকে তো ইলিগাল হচ্ছেই। তো ভালো করে খুঁজে দেখলে পাবো। তো ওটা রেড করলাম, ওকে ক্রিমিনালের খোঁজ করতে ওর ঘাটে তো যাবই। এই করে আস্তে 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 ক্রিমিনালরা বুঝতে পারলো যে একে সেটিং করা যাবে না। টিমটাও আস্তে আস্তে চেঞ্জ হলো। আর বড় সাহেব ছিলেন, উনিও সেইভাবে গাইড করলেন। আমি তো কাউরি কথা শুনতাম না, আমি নিজের মতো চলতাম, আমার সুপিরিয়র অফিসারকে রিপোর্ট দিতাম। উনি যতক্ষণ অবধি বলেছেন যে হ্যাঁ এইভাবে চলো তুমি, চললাম। এই করতে করতে আমার একটা ঘটনা ঘটে গেল শ্রীরামপুরে। ঘটনা ঘটলো মানে রাত্রিবেলা রেড করছিলাম, ওয়ারেন্ট ধরতে গেছিলাম, বেসিক্যালি রিসরা অঞ্চলে ওয়ারেন্ট ধরছিলাম। ওয়ারেন্ট ধরে তুলেওছি গাড়িতে। এমন সময় আমার ক্রিমিনালকে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, তাকে ধরে গাড়িতে তুলেছি। আমরা বলি ওয়ারেন্টি রেড আমাদের ভাষায়, সেই জন্য আমি একটু ব্যাখ্যা করে দিলাম। হ্যাঁ, তো ওয়ারেন্ট ধরার পরে সেই ওয়ারেন্টিকে তুলে যখন যাচ্ছি, তখন একজন ভালো এসআই ছিল আমার, সে তার কাছে একটা ফোন আসে, ও একটু নেটওয়ার্ক রাখতো, যে স্যার মাঝবাজারে ডাকাতি হচ্ছে। শ্রীরামপুর মাঝবাজার হচ্ছে গিয়ে একদম শ্রীরামপুর স্টেশনের পাশে। কটা বাজে তখন? তখন 2টো থেকে 2:30 রাত্রি। তো আমার তো উইলি জিপ দুদিক খোলা, খুব ভালো একজন, আমার যতটুকু মনে পড়ছে তুষার বলে একজন ড্রাইভার ছিলেন, তুষার মুখার্জি প্রবাবলি, পরবর্তীকালে অনেক বড় সাহেবদের গাড়ি চালিয়েছেন, খুব দক্ষ ড্রাইভার। ও সাংঘাতিকভাবে গাড়ি চালিয়ে নিয়ে চললো। আর আমাদের 2টো বাইক ছিল, তাতে আমাদের পিসি পার্টির সুজিত, তারপরে পার্থ সাব ইন্সপেক্টর, এরা ছিল। ওরাও ঊর্ধ্বশ্বাসে ওই দিকেই আমরা যাচ্ছি, মুভ করছি। মুভ করতে গিয়ে আমরা যখন বাজারে পৌঁছলাম, তখন ডাকাতদের দল রিট্রিট করে একটা দিকে চলে গেছে, এটা আমাদেরকে ওরা বলল। আর তার সঙ্গে দেখলাম যে পুরো ইনজোর্ড কন্ডিশনে 2জন মাছওয়ালা, মাছ বিক্রেতা বা ব্যবসাদার লোক, ইনজোর্ড অবস্থায়, প্রফিউজ ব্লিডিং। তো আমরা তখন ওদেরকে বললাম যে ভাই আমাদের ঘেরাও ফেরাও করবে না, এখন আমাদেরকে চেঞ্জ করতে দাও, তারপর আমি নিজে এসে ঘেরাও হবো। ওরা অ্যাজিটেশন করতে আরম্ভ করেছিল মাঝবাজারে, একটা ক্যাওস করে দিয়ে ডাকাতি করে মোবাইল, মাছ, টাকা পয়সা নিয়ে 8-10 জনের একটা টিম বেরিয়ে যাচ্ছে। তো আমরা উল্টো দিক দিয়ে, ওরাই আমাকে ওই পিসি পার্টিই বললো, তখন তো আমি সবে 2-4-5 দিন গেছি, ওরাই বললো স্যার আপনি এই দিক দিয়ে যান তুষারকে নিয়ে, আমরা এই দিক দিয়ে ঢুকছি বলে 2 দিক দিয়ে আমরা এসছিলাম। আর ডাকাতদেরকে রেল লাইনে ক্রস করতে আমরা যখন দেখলাম, তখন আমাদের দেখেছে পুলিশের গাড়ি, আর ওইদিকে লাইট পড়েছে, আর ওইদিকে বাইকের, সঙ্গে সঙ্গে ওরা বোম এবং গুলি চালিয়েছে। আচ্ছা।
তো আমরা রিটালিয়েট আবার করেছি, বোমগুলি সেই একদম রিটালিয়েট করেছি। ডাকাতের সামনে যাবেন, আপনাকে বোমগুলি চালাবে না। ওরা তো এখানে এমন গুলি চালিয়েছিল মাঝবাজারে যে টিন ফুটো করে দিয়েছিল, এমনি ভয় প্যানিক করে। প্যানিক করে। ওরা কাউকে মারেনি, কিন্তু চপার টপার মেরেছিল, মাথা ফেটেছিল দুজনে। তো গুলি চালালো ওরা। গুলি চালালো, তো আমরাও গুলি রিটালিয়েট করলাম। তো গুলি থেমে গেল, এগিয়ে গেলাম, দেখলাম দুজন পড়ে গেছে এবং তারা মারা যায়নি। তাদের লোয়ার পার্টে, কোমরে, থায়ে, পেছনে গুলি লেগেছে। মানে গুলি চালালে কি আপনারা নিচের দিকেই চালাতেন যাতে না না, আমরা তো দেখুন তখন ওই নিচে সামনে থাকবে না, আপনার এত নার্ভ কাউরির স্ট্রং না যে তখন আপনি নিজেকে সেভ করবেন। ডাকাত 12-14টা ছেলে, সবার হাতে একটা করে পিস্তল, আর এদিকে পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছে, বম টম আছে, তো আপনাকে তো রিটালিয়েট করতেই হবে, না হলে আটকাবে কি করে? 2010 এখন কি বুলেট প্রুফ জ্যাকেট ছিল না? সেই সময়ও ছিল না। না, আমি তো বুলেট প্রুফ জ্যাকেট কিছু পেয়েছিলাম যখন সিআইডিতে ছিলাম, জঙ্গলমহলে সাহেবদের সঙ্গে যেতাম, তখন দু একবার পড়েছি। আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরতামই না, এবং আমাদের সেই কারেজটা আছে, জানি আমি যে আর্মস নিয়ে কারেজ আছে। তো সব জায়গায় কাজ করে না। উচিত উচিত এখন যে যাই হোক, সফিস্টিকেশন ছিল এসে না। গেছে ক্রাইমে, তাতে উচিত। তো তারপরে ওই দুজন ক্রিমিনালকে আমরা তুলে আনলাম, তুলে এনে হসপিটালে নিয়ে গেলাম। পকেট ভর্তি গুলি পেয়েছিলাম তাদের কাছ থেকে। আচ্ছা। ডাক্তারকে বললাম, আর ওই দুজনকেও নিয়ে এলাম, ডাক্তারকে বললাম যে স্যার আপনি লিখুন যে ডাকাতি করতে গিয়ে ও ও এরকম ধরা পড়েছে, এবং ওর দিয়ে হসপিটালে আমি সিজার লিস্ট বানিয়েছিলাম, কারণ তখন পিও থেকে তুলে এনে হসপিটালে ওখানে সিজার লিস্ট বানিয়েছিলাম, আর পিওতে আলাদা সিজার লিস্ট হয়েছিল। এবং দুজন যে লোক ইনজোর্ড হয়েছিল তাদেরকে দিয়ে আইডেন্টিফাই করালাম, এবং 3টে কেস হয়েছিল। এবং আমাকে সাহেবরা বলেছিল যে তুমি কাকে চাও, এত বড় যে ঘটনাটা ঘটলো, তো টু ড্র আপ দ্য এফআইআর কাকে চাও পান্ডে। তো আমি তখন সিআইডি থেকে সবে গেছিলাম, তো আমাকে রশিদ সাহেব, আমাদের আজকে নেই উনি, উনি গেছিলেন সিআইডির গাড়ি নিয়ে, এবং উনি আমার 3টে এফআইআর ড্রাফট করে দিয়েছিলেন। কি শুনলো পুরো শুনে বললো কি কি সিজ করেছিস, কি কি পাওয়া গেছে। 3টে এফআইআর হয়েছিল। কেন? একজন পাবলিক আমাদের ফায়ারিংয়ের ভেতরে পড়ে গেছিলো, কিন্তু ও কী করেছিল, ডাক করে গেছিলো, ও একটা ড্রেনের ভেতরে ঢুকে গেছিলো, ওকেও ছিনতাই করছিল ডাকাতরা অন ওয়েতে। ও রাত্রিবেলা কলকাতায় হোটেলে কাজ করে, ওর একটা দামি বাইক নিয়ে যাচ্ছিল, হি ওয়াজ কট বাই দ্য ডকাইট অন ওয়ে, যে এটাও পাচ্ছি, এটাকেও ছিনতাই করে। হ্যাঁ, তো ওর একটা এফআইআর হলো। তারপরে আরও দুটো। মাঝখানে একটা কথা বলি, ওয়ারেন্টিটা গাড়িতে ছিল, মানে ওই যে যাকে ধরেছিলেন সেই ঘটনা, তাকে সেভ করতে গিয়ে আমাদের জীবন বেরিয়ে গেছে, কারণ আমরা তো নেমে গেছি এ করতে। অদ্ভুত ব্যাপার, তাকে বলেছি মাথা নিচু করে বসে থাকবি, তুই পালাবি না, তুইও মরে যাবি তাহলে। এসব গোলাগুলির ভেতরেও মাথা নিচু করে, জিপটা একটু ডিস্টেন্সে ছিল তো, ও তুষার আমরা সবাই নেমে গেছি এরকম হচ্ছে, ও কিন্তু চুপ করে বসেছিল, ও পালাইনি। ও দেখেছে আমি এইসব দেখছে, ওর মানে ও মাথা নিচু করে বসে, ভয়ে ও কিছু করেনি। ও তো ছিচকে চোরফোট ছিল, ওর ওয়ারেন্ট ছিল, ওকে ধরেছিলাম। তো এই যে এইরকমভাবে জীবন কাটিয়েছেন, এত কিছু এইভাবে কাটিয়েছেন, এখন কোনো সময় ভয় লাগে না যে সেই পুরনো ক্রিমিনালরা যদি কেউ? ভয় লাগে না, কারণ দেখুন আমরা ক্রিমিনাল দমন যেমন করেছি, আমাদের ভেতরে সাংঘাতিক একটা হিউম্যানিটি কাজ করেছে। কেন? ক্রাইম করেছে ঠিকই, কিন্তু যে লোকটা করছে সেটা একটা হিউম্যান বিং। সে কিন্তু জানে যে ক্রাইম স্বীকার করে নিলে পুলিশ কিন্তু অন্য কিছু আর প্রয়োগ করে না। এবং এরকম কথা শুনলে অবাক হয়ে যাবেন যে আমার কাছে রমেশ মাহাতো আর শ্যামল ছিল আমার কাস্টডিতে। আমরা ওকে ধরেছিলাম, ধরার পরে তন্ময় স্যার বলেছিলেন যে আপনার কাছে রাখুন, আপনার কাস্টডিতে শ্রীরামপুরে, যাতে ও কোনো রকম অ্যাডভান্টেজ না পায়, সেইভাবে হয়তো ট্রাস্ট ছিল আমার ওপরে বলে। তো তারা আমার কাছে বলেছিল, একদিন ইন্টারোগেশন করে সব বলেছিল। বলার পরে আমি ওদের বলেছিলাম, আমি শ্যামলকে বলেছিলাম, রমেশকে বলেছিলাম যে রমেশ তুই তো শ্যামলকে মার্ডার করবি। তখনও কিন্তু শ্যামল মার্ডার হয়নি। এবং আমি সিগারেট দিয়েছিলাম, শ্যামল সিগারেট খেত, সিগারেট চেয়েছিল আমার কাছে, তো আমি দিয়েছিলাম। তো এই জায়গাতে, কারণ ও তো কনফেস করবে না, নাহলে করার পরে তারপরে ওরা কোর্টে গেল, তারপরে ওদের আবার বেল হলো। বেল হওয়ার পরে আমি শ্যামলের বডিটা ডিবিসি খাল থেকে উদ্ধার করেছিলাম শেওড়াফুলি। তো দ্যাট কেস ওয়াজ লস্ট ইন শ্রীরামপুর। তো তখন এই একটা ঘটনা ঘটেছিল, এই নেপুগিরি চিকনা যারা শ্যামলের পেটটা চিরে দিয়েছিল একটা ফ্ল্যাটে রিসরার, তাদেরকে আমি ধরেছিলাম
টাওয়ার লোকেশন দেখে একটা টিম পাঠিয়েছিলাম সিমলাতে। তখন নাম বললেই নয়, আমাদের এসডিপিও সাহেব ছিলেন রাজনারায়ণ মুখার্জি সাহেব। তো উনি আমাদের সঙ্গে শ্রীরামপুরে বসে টাওয়ার লোকেশন দেখে আমরা একটা টিম পাঠালাম ওনার নির্দেশে সিমলাতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওরা চলে আসছে ক্যালকাটার দিকে, এই ট্রেন ধরে ফেলেছে। তখন আমাদের টিম দিল্লিতে গেল। দিল্লিতে গিয়ে রাজধানী এক্সপ্রেসে আমরা দেখলাম যে এস গিরি বা এন গিরি বলে একটা বুকিং আছে, এবং ওটা S9 বা 10 কম্পার্টমেন্ট ছিল, আর 9-10 বগি সিট নাম্বার ছিল। তো আমি সঙ্গে সঙ্গে ওদেরকে বললাম তোরা ফ্লাইটে চলে আয়। ওরা ফ্লাইটে দমদমে এলো। এসে আমরা একসঙ্গে নগামোড় থেকে, শ্রীরামপুরের নগামোড়, ওখান থেকে একসঙ্গে ধানবাদ রওনা দিলাম। আমার সঙ্গে সারা জীবনই আরপিএফের খুব ভালো সম্পর্ক, টিল টুডে। আমরা আসানসোলে কাজ করেছি, আমাদের আরপিএফ ওখানে খুব ভালো অ্যাক্টিভ তখন ছিল, এবং আমরা লিয়াজন রেখে কাজ করতাম। আরপিএফের অনেকগুলো ঘটনাতে আমাদের সঙ্গে ওরা করতো। তো আমি সেই পরিচয় দিয়ে ওদেরকে দিয়ে ফোন করিয়ে ওখানকার আরপিএফের সাহায্য নিলাম। এবার ট্রেনটা যখন ঢুকলো তখন ভেরি টাফ ওদেরকে আইডেন্টিফাই করা, কারণ সিটের কাছে গিয়ে যদি না পাই বেরিয়ে যায়। তো আমরা তার আগে নেপুর ছবিও ছিল, আর নেপু একবার ধরাও পড়েছিল শ্রীরামপুরে জুয়া খেলতে গিয়ে। তো নেপু আর চিকনাকে আমরা ওখানে ধরেছিলাম। তো সে কি নাটক, সে সিট বাজাচ্ছে, করছে, ওখানেই ধস্তাধস্তি হচ্ছে। ওখানে ওই আমাদের যে ট্রেটা থাকে এসি 2 টায়ারের, সেই ট্রেতে দাম দাম করে মারছে, কিছুতেই নামাতে পারছি না। কেন, মানে কি বলছে? মানে আসবে না, আমরা ওখানে ধরে নিয়েছি। ওরা ভাবতেই পারেনি যে পুলিশ এই নেটওয়ার্ক করে সিমলাতে চেস করে দিল্লি থেকে আবার এতে ধানবাদে এসে ধরে নেবে। আচ্ছা, ওরা ভয় বলছে যে আমরা নেপু নয় বা এরকম কিছু না, ওইসব অনেক নাউটঙ্কি করছিল। আমরা স্টুডেন্ট এইসব বলছিল। আচ্ছা। তারপরে ওদেরকে টেনে হিচড়ে নামিয়ে, আরপিএফ ছিল আমার সঙ্গে, দিয়ে আমরা তো গাড়ি করে নিয়ে চলে এলাম। নিয়ে এসে ধানবাদে কতক্ষণ ট্রেনটা দাঁড়ায় যে এতটা টাইম? তো 10 মিনিট 5 মিনিট রাজধানী তো। আচ্ছা। দিয়ে তারপরে ওখানটায় দাঁড়ায় 5-6 মিনিট। তার ভেতরে আমরা টেনে হিচড়ে নামিয়ে ওদেরকে, দরকার পড়লে ট্রেন দাঁড় করিয়ে দেবো, আমাদের অসুবিধা নেই, আরপিএফ তো সঙ্গে ছিল। কিন্তু ওদেরকে ধরে নামিয়ে তারপরে হ্যান্ডওভার করলো আরপিএফ, আমরা নিয়ে এলাম, নিয়ে আসলাম। তো নিয়ে এসে এইভাবে শ্যামলের মার্ডার কেসটা আমরা ডিটেক্ট করি। এই ক্রিমিনালদের মধ্যে এর আগে আপনি বলেছিলেন আসানসোলে বেশ কয়েকজন ক্রিমিনাল ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে যায়, বা অন্য কোনো ক্রিমিনাল এরকম দেখেছেন ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেছে অথচ ভালো হতে পারেনি, মার্ডার হয়ে গেছে? শ্যামলের কথা যেমন বলছেন, শ্যামল কি ভালো হতে চেয়েছিল? না, শ্যামল যখন মার্ডার হয়েছে সেই সময় ভালোর কোনো লক্ষণ আমরা দেখিনি। তারপরে ওদের, আমি শ্রীরামপুর বিশেষ করে হুগলিতে ক্রিমিনাল ইন্টেন্সিটি আমি আসানসোলে দেখেছি, গুলি করে দিল। কিন্তু এরা অদ্ভুত মোডাস অপারেন্ডি, এরা একটু ক্রুয়েল টাইপের। এরা না খুব কষ্ট দিয়ে মারত, এবং এদের ওই পেট চিরে ভেতরে পাথর ঢুকিয়ে আবার পেট সেলাই করে গঙ্গায় ফেলে দেওয়া, এইভাবে বডি ডিসপোজাল করা, ইট নিডস মানে সাংঘাতিক একটা, না থাকলে হয় না। তো অনেক রকমের ক্রিমিনাল, অনেক ধরনের ক্রিমিনাল আমরা ডিল করেছি। তো বসলেই বোঝা যায়, এবং সাইকোলজিক্যালি তাদেরকে আমরা ট্রিট করে বুঝতে পারি আমরা যে যদি ভালো করে ইন্ট্রোগেশন করো। ইন্ট্রোগেশন সবসময় মেরে ধরে হয় না, তার উইকনেসটা তার কথার মাধ্যমে আমি বার করব। সব বুঝতে পারছি, যদি কোনো আফসোস থাকে সেটা আজকে স্বীকার করবেন পুলিশ হওয়ার? না, পুলিশ হলে মানে আফসোস নেই, আমি গর্ববোধ করি। তাই? হ্যাঁ, আমি প্রেজেন্ট যারা পুলিশ আছে তাদের বলি যে তোমরা ভালো করে কাজ করো, তোমার সোসাইটি তোমাকে রেকগনাইজ করবে। এবং সোসাইটিতে যদি পুলিশ রেকগনাইজ না হয় তাহলে সেই পুলিশের কোনো দাম নেই। এটা অন্তত বার চারেক বলেছেন, ভিতরে বেদনা আছে কোনো না। হ্যাঁ, বেদনা থাকে। পুলিশকে যখন দেখি এখন কোথাও মার খেতে, কোথাও হেকেলড হতে, তখন হয়তো ভাবি যে দুদিকটাই কোথাও বোধহয় একটু ইমব্যালেন্স হচ্ছে, পুলিশও বোধহয় ঠিক মতন চলছে না, বা পুলিশের বোধহয় কোথাও একটা ইমেজ টার্নিশ হচ্ছে। তো এই পুলিশকে বার্তা দিতে হবে, সামাজিকভাবে মানুষের মনে যদি ছাপ না ফেলতে পারে আমার কাজ, তো পুলিশের তো একটা জিনিস হচ্ছে কি ভিজিবল পুলিশিং তো খুব এটাও আগে বলেছেন যে পিছন দিকেও আরও একটা কাজ করতে। হ্যাঁ, আমরা তথাগত পাণ্ডেকে পেলাম এমনভাবে, আজকে জীবনের এমন অনেক ছোট ছোট আবেগ ঘন মুহূর্তেও জন্ম নিল যা দাবাং তথাগত পাণ্ডে নয়। এই মানুষটার মধ্যে আরও অনেক এমন কিছু আবেগ আছে, দুঃখ আছে, বেদনা আছে, যার কিছুটা হয়তো আমরা টাচ করতে পারলাম।